আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের 10 মিনিট স্কুলের বিসিএস প্রিলি ক্লাসে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো কিনা, শুনতে পাচ্ছ কিনা আমার কথা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আর বরাবরের মতোই তোমাদের সাথে আজকে আমি আছি শরীফুল ইসলাম অভ্র, তোমাদের অভ্র ভাইয়া। আজকে আমরা সবচাইতে কমন যে বিষয়টা আমাদের পরীক্ষায় আসে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো সংবিধান। সংবিধান সংশোধন ছাড়া সহজে পরিবর্তন হয় না, তাও সংবিধান সংশোধন করতে অনেক কিছু জানা লাগে বা অনেক বিষয়গুলো লাগে। সো প্রিয় শিক্ষার্থীরা, যে সংবিধান সংশোধনের কথা বললাম, তার মানে সংবিধান কিন্তু একটা ফিক্স বিষয়, তা আসলে চেঞ্জ কম হয়। সো আমি যেন তোমাদেরকে প্রায় সময় বলি, তোমরা যদি সাধারণ জ্ঞান পড়তে চাও তাহলে সবার আগে তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো যেই জিনিসগুলো সংশোধন কম হয় সেই জিনিসগুলো আগে পড়তে হবে। সেজন্য সংবিধানটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো আজকের ক্লাসটা আমরা সংবিধান নিয়ে করব। তার আগে বলো তোমরা কেমন আছো, কেমন চলছে সবকিছু? শিকদার, ইফতেখারুল ইসলাম শিকদার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ইফতেখার, কেমন আছো তুমি ভাইয়া? কেমন চলছে সবার? বাকিরাও জয়েন করতেছে। 10 মিনিট স্কুলের সবচেয়ে বড় গুণ হচ্ছে 10 মিনিট স্কুল অলওয়েজ অন টাইমে ক্লাস শুরু করে। বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠান এরকম অন টাইমে ক্লাস শুরু করে না। আমরা নির্ধারিত সময়ের 5 মিনিট আগে ক্লাস শুরু করে দিই। ইকবাল, কি খবর? তুমি বগুড়া থেকে, আমি জানি ইকবাল সবসময় বলে আমি বগুড়া থেকে, আমার মুখস্থ হয়ে গেছে ইকবালের। ইকবাল, ভালো আছো ভাইয়া? তুমি পড়াশোনা কেমন চলতেছে তোমার? সবার কেমন চলছে? আজকে আমরা খুব মজা করে পড়বো। আজকে আমরা চেষ্টা করব ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করার জন্য। কেমন? ক্লাসের পড়া ক্লাসে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করব সংবিধানের প্রত্যেকটা বিষয় যাতে আমাদের মুখস্থ হয়ে যায়। জিহান, ওয়ালাইকুম সালাম। ওকে, তারপরে জিহান, কি খবর? ওকে, আচ্ছা, আর কি খবর সবার? কেমন চলছে সবকিছু? জিহান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জিহান, আমি ভালো আছি, তুমি ভালো আছো? সো আমরা দেখছি অনেকে জয়েন করতেছে। অলরেডি আমাদের এখানে 13 মেম্বার জয়েন করে ফেলছে, বাকিরা আরো জয়েন করবে। ক্লাস শুরু হতে আরো 1 মিনিট বাকি আছে। কেমন চলছে বিসিএস প্রিপারেশন সবার? আমি ভালো আছি ইফতি সিকদার, আমি ভালো আছি। পরপর 2 দিন ক্লাস, গতকালকে তোমাদের ক্লাস নিলাম, আজকে তোমাদের ক্লাস নিলাম। সো পরপর 2 দিন ক্লাস। স্টার্ট করি চলো আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আজকের ক্লাস আমাদের আলোচনা হবে, সেটা হলো আজকের ক্লাস আমাদের বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা হবে। এটা অলরেডি আমরা বলে দিয়েছি যে আমরা বাংলাদেশের সংবিধান নিয়ে আজকের ক্লাসটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ কয়টা আছে, অনুচ্ছেদের আমাদের সংবিধানের সংসদের ক্ষমতা, সাংবিধানিক বিভিন্ন বিষয়গুলো আছে, সংবিধানের সংশোধনী অর্থাৎ সংবিধান রিলেটেড যা কিছু আছে আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ সবকিছু আলোচনা করব। সবার আগে আমরা সংবিধানের ইতিহাস এবং প্রস্তাবনা নিয়ে জানবো। কি নিয়ে জানবো? সংবিধানের ইতিহাস এবং প্রস্তাবনা নিয়ে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তার আগে একটা বিষয় তোমাদেরকে একটা বলি। প্রথম যে বিষয়টা তোমাদেরকে বলতে হবে যে একটা দেশের সংবিধান কেন হয়। একটা দেশের সংবিধান হচ্ছে একটা জাতির দর্পণ বা একটা রাষ্ট্রের দর্পণ। বেসিক্যালি একটা রাষ্ট্রের দর্পণ। কেন? কারণ একটা রাষ্ট্র কিভাবে চলবে সেই বিষয়টা একটা সংবিধানে বলা থাকে। এবং সংবিধান জরুরি অবস্থায় রাষ্ট্র কি করবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, রাষ্ট্রপতি কিভাবে হবে, নির্বাচন কিভাবে হবে, রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার কিভাবে থাকবে, সমস্ত বিষয়গুলো রাষ্ট্রের সেই সংবিধানে বলা আছে। তার মানে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্লিয়ার কিনা? তবে এখানে আরেকটা বিষয় ভাইয়া তোমাদের সবাইকে বলে রাখি, যেহেতু সংবিধান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা আমাদের সবার একটু ফোকাস করতে হবে যে সংবিধানকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। একটাকে লিখিত সংবিধান বলে, একটাকে অলিখিত সংবিধান বলে, একটাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে, একটাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। তো আমাদের দেশের সংবিধানটা হচ্ছে একটা লিখিত সংবিধান। আমাদের দেশের সংবিধান একটা লিখিত সংবিধান, এজন্য আমাদের তো হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে যে সংবিধানটা সহজে পরিবর্তন করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। ক্লিয়ার কিনা? তার মানে লিখিত সংবিধানগুলো হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, আর অলিখিত সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় বলতে আমরা কি বুঝি? সুপরিবর্তনীয় বলতে আমরা বুঝি যেটা সহজে পরিবর্তন করা যায়। যেমন ব্রিটেন, নিউজিল্যান্ড, এদের সংবিধান সহজে পরিবর্তন করা যায়। সো এদের সংবিধান যেহেতু সহজে পরিবর্তন করা যায়, এরা হলো সুপরিবর্তনীয় সংবিধান। তার মানে লিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, এই জন্য এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান। অলিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায়, এই জন্য এটা একটা সুপরিবর্তনীয় সংবিধান। লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয়, অলিখিত সংবিধান সুপরিবর্তনীয়। এটা হলো সংবিধানের 4টা ভাগ। সো আসো এবার আমরা আমাদের সংবিধান নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে আসে এবং উনি যখন 1972 সালের 11ই জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একটা অস্থায়ী সংবিধানের আদেশ দেন। অর্থাৎ 1972 সালের
দাঁড়াও ভাইয়া দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো 1972 সালের 11ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা করে সেটা হলো যে উনি সংবিধান প্রবর্তন করার জন্য একটা অস্থায়ী সংবিধান আদেশ দেন। হ্যাঁ, একটা অস্থায়ী সংবিধান আদেশ দেন। তো এই আদেশটা উনি কোথায় দেন? এই আদেশটা উনি গণপরিষদে দেন। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া গণপরিষদ কি? সারা জীবন জাতীয় সংসদ শুনে আসলাম, প্রায় সময় বইতে শুনি গণপরিষদ। আমার প্রিয় শিক্ষার্থীরা, 1982 সালে জাতীয় সংসদ ভবন প্রতিষ্ঠা লাভ করে। তার আগে পাকিস্তান আমল বা এর আগে এটাকে গণপরিষদ বলা হয়। গণপরিষদ মানে বুঝো? গণপরিষদ মানে হচ্ছে আমাদের জাতীয় সংসদ যা আছে তার আগে যারা নির্বাচন করতো, নির্বাচিত হতো, সেখানে জাতীয় সংসদের মতো যে জায়গায় আলোচনা হতো সেটাকে গণপরিষদ বলা হয়। সো এই জন্য ওই সময়টাকে গণপরিষদ বলা হতো। এবং বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সংবিধান বা ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। ক্লিয়ার কিনা? সপ্তম তফসিলে এটা বর্ণিত আছে। তার মানে আমাদের এই যে নতুন সংবিধান করবে, তাহলে আমরা কাকে ফলো করব? 10 এপ্রিল 1971 সালে আমাদের যখন সরকার গঠিত হয়, ঘোষণাপত্র দেয়, সেই ঘোষণাপত্রের কিছু অংশকে আমরা সংবিধান হিসেবে ধরে নিব। ক্লিয়ার কিনা? এবং সেই সময়ে যে বাংলাদেশ যখন গঠিত হয় তখন আমাদের দেশে একটা গণপরিষদ গঠিত হয়, এটা আমি তোমাদেরকে বলছি। ঘোষণাপত্রের খসড়া করেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। আর ঘোষণাপত্রটি 23 মে 1972 সালে গেজেটের অতিরিক্ত সংখ্যায় কি করা হয়? প্রকাশ করা হয়। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আমি তোমাদেরকে একটু সহজ করে বলে দিই। 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়। এই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, এবং এই ডক্টর কামাল হোসেনকে বলা হয় যে আপনি সংবিধান রচনা কমিটির প্রধান। সো ওনাকে বাংলাদেশের সংবিধানের রূপকার বলা হয়। সো বাংলাদেশের সংবিধানের রূপকার বলা হয় কাকে? আমরা বলবো অবশ্যই ডক্টর কামাল হোসেনকে। একমাত্র বিরোধী দলীয় সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু, সুরঞ্জিত সেনগুপ্ত, এবং একমাত্র মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু। একমাত্র মহিলা সদস্যকে বেগম রাজিয়া বানু। একমাত্র তোমার হচ্ছে বিরোধী দলীয় সদস্য হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। তখন উনি ন্যাপ করতেন। এগুলো হচ্ছে ইনিশিয়াল, যেখান থেকে পরীক্ষা আসে সেটা বলি। আচ্ছা, তো সংবিধান করার জন্য একটা গেজেট প্রকাশিত হয় 23 মার্চ 1972 সালে। গেজেট মানে প্রজ্ঞাপন। 23 মার্চ 1972 সালে বলা হয় যে একটা সংবিধান করতে হবে দেশের। ভালো কথা। এবং সেখানে গণপরিষদের লাগোয়া একটা সংবিধান প্রণয়ন করবে, গণপরিষদ সদস্যরা একটা সংবিধান প্রণয়ন করবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে? সো গণপরিষদের প্রথম অধিবেশন বসে আমাদের স্বাধীন হওয়ার পরে 10 এপ্রিল 1972। এখন তোমাদেরকে একটা জিনিস বলি, তোমাদের মনে প্রশ্ন আসবে যে ভাইয়া গণপরিষদের যে মিটিং বসে, এই গণপরিষদ সদস্য কারা? আচ্ছা, আমাদের দেশ স্বাধীন হওয়ার অন্যতম একটা কারণ হলো 1970 সালের যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম। 169টার মধ্যে 167টা আসনে আমরা জয়লাভ করেছিলাম। ঠিক আছে? তোমার নির্বাচনে কেন্দ্রীয় সরকারের এবং প্রাদেশিক সরকারের 310টার মধ্যে 258টা আসন পেয়েছিলাম। তারপরও আমাদেরকে সরকার গঠন করতে দেয় নাই। তো সরকার গঠন করতে না দেওয়ার কারণে আমাদের একটা সময় আমরা দেখি যে আমরা পাকিস্তানের প্রতি আমাদের অনেক ক্ষোভ ছিল। 24 বছর আমরা ওদের সাথে ছিলাম, আমরা স্বাধীন হয়ে গেছি। তো স্বাধীন হওয়ার পরে আমাদের ওই সময় যারা নির্বাচিত গণপরিষদ সদস্য ছিল ওনাদেরকে নিয়ে একটা অধিবেশন বসে 10 এপ্রিল 1914 সালে। তো সর্বমোট 430 জন সদস্য ছিল, স্বাধীনতার পরে উপস্থিত ছিল 414 জন। তো এর মধ্যে সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, বিকজ দেখো গণপরিষদের প্রথম বৈঠক বসে কে? 10 এপ্রিল 1972 সালে। এটা পরীক্ষা আসে, এগুলো ইতিহাস, এগুলো চেঞ্জ হয় না, এগুলো সবসময় বিভিন্ন পরীক্ষায় চলে আসবে। আচ্ছা, সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার কে? মোহাম্মদুল্লাহ। ক্লিয়ার কিনা? এবং তখন আইনমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন। যেহেতু উনি আইনমন্ত্রী ছিলেন, তো আইনমন্ত্রী করার জন্য ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়, বলে যে ভাই আপনি একটা সংবিধান করেন, সংবিধানটা খসড়া হবে। এখানে তোমাদের একটা প্রশ্ন আসে, বলে যে ভাইয়া ঠিক আছে গণপরিষদ মিটিং করলো, সবকিছু করলো, 70 সালে যারা নির্বাচন হয়েছে তারাই আসছে, 430 জনের মধ্যে 414 জন উপস্থিত ছিল, তো খসড়া সংবিধান যে করে ভাইয়া, খসড়া মানে কি? খসড়া মানে রাফ। বলছে আপনি আগে রাফ একটা সংবিধান দাঁড় করান। তো উনি বলে ঠিক আছে আমি সংবিধান দাঁড় করাবো, আমি কাদের সাহায্য নিব? বলে আপনি ভারতের সংবিধান আর সংবিধানটা সাহায্য নেন। হ্যাঁ, তো ভারত এবং যুক্তরাজ্য এই দুটো দেশের সংবিধানের সাহায্য নিয়ে বাংলাদেশের সদস্য করে, সংবিধান করে। এটা আমরা সামনে পাবো। তো এই যে দেখো, ডক্টর কামাল হোসেন আইনমন্ত্রী ছিলেন, 34 সদস্য বিশিষ্ট একটা খসড়া সংবিধান প্রণয়ন করা হয়। একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু, একমাত্র বিরোধী দলীয় সদস্য হচ্ছে সুরঞ্জিত সেন গুপ্ত। ক্লিয়ার কিনা?
এখন ভাইয়া একটা মজার কাজ করেছি আজকের স্লাইডে, এই যে ভাইয়া বারবার এক জিনিসগুলো বলছে কেন, ব্রেনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে এমসিকিউ দেখলে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। যেহেতু মার্চে 9 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে না, ঈদের পরে পরীক্ষা হবে, সো আমি চাই তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়। সো এখানে একটা বিষয় একটু দেখো তো ভাইয়া, 11 জানুয়ারি 1972 সালে রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের আদেশ জারি করে, একটু আগে বললাম ভাইয়া এটা। আচ্ছা, 23শে মার্চ 1972 সালে তোমার গণপরিষদ আদেশ জারি করে, এবং সেখানে আওয়ামী লীগের সদস্য ছিল, বিরোধী দলীয় সদস্য ছিল, তাদের সমন্বয়ে গণপরিষদের বৈঠক বসে। 10 এপ্রিল 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রথম তোমার গণপরিষদের বৈঠক বসে, সেখানে 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি করার কথা বলা হয় 11 এপ্রিল 1972 সালে। 17 এপ্রিল 1972 সালে এসে কমিটির অধিবেশন বসে, মানে প্রথম মিটিং বসে। আচ্ছা, সেই মিটিং এ অবশ্যই ডক্টর কামাল হোসেন শাহীন থাকবেন। তো একটা মজার বিষয় বলি, 12 অক্টোবর 1972 সালে এসে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে খসড়া সংবিধান উপস্থাপন হয়। মানে ফার্স্ট ডক্টর কামাল হোসেন বলেন, এই যে আপনারা সংবিধান তৈরি করতে বলছেন, আমরা 34 জন মিলে একটা সংবিধান তৈরি করছি 12 অক্টোবর 1972 সালে। উনি যে সংবিধানটা তৈরি করেছে ওটাতে অ্যাড হয়েছে, চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে, হয়ে ওই খসড়া সংবিধানটা 4 নভেম্বর 1972 সালে গৃহীত হয়। এই কারণে 4 নভেম্বরকে সংবিধান দিবস বলে। আরেকবার বলি ভাইয়া, খেয়াল করো আরেকবার, তোমাকে ডক্টর কামাল হোসেন সাহেবকে দায়িত্ব দিয়েছে, উনি আইনমন্ত্রী ছিলেন, তো ওনাকে মিটিং করতে হবে না? তো উনি প্রথম মিটিংটা করে 12 অক্টোবর 1972 সালে। ভেরি গুড, উনি মিটিং করেছেন। মিটিং করে উনি সবাইকে বলছেন যে ভাই ধরেন এটা হলো খসড়া সংবিধান, এটা আমি রেডি করেছি, আমরা টিম রেডি করেছি। সবাই এটা দেখেছে, পর্যালোচনা করেছে, কোনো কিছু অ্যাড থাকলে অ্যাড করেছে। তারপরে এই সংবিধানটা 4 নভেম্বর 1972 সালে পাশ হয়। 4 নভেম্বর 1972 সালে। এবং ওই দিন আবার বলা হয় যে এই সংবিধানটা গ্রহণ করা হয়েছে, কিন্তু সংবিধানটা কার্যকর হবে 16 ডিসেম্বর 1972 সাল থেকে। তো আমাকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাইয়া 4 নভেম্বর 1972 সালে সংবিধান একসেপ্ট করা হয়, খসড়া পাশ হয় 16 ডিসেম্বর 1972 সালে, তো সংবিধান যখন কার্যকর হয় বা ফাইনাল হয় 16 ডিসেম্বর 1972 সালে, ওই 16 ডিসেম্বরকে আপনার হচ্ছে সংবিধান দিবস না বলে কেন 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয় ভাইয়া? এটার কারণ কি? 4 নভেম্বরকে সংবিধান দিবস বলার অন্যতম প্রধানতম কারণ 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, কার্যকরের দিন আমরা দিতে পারবো না, বিজয় দিবসের উপরে কোনো বড় দিবস হয় না কোনো দেশের। সো এই জন্য আমাদের 4 নভেম্বরকে আমরা সংবিধান দিবস বলি। এবং একটা মজার বিষয় তোমাদেরকে বলি, আমাদের সংবিধানটা হাতে লেখা হয়, তো হাতে লিখে হলো 93 পাতা, হাতে লিখে 93 পাতা। এই যে ডক্টর আব্দুর রৌফ, উনি হাতে লিখেন সংবিধানের লিপিকর, লিপিকর মানে যিনি লিখে ওনাকে লিপিকর বলে। এই যে এই ওয়ার্ড গুলো ইউজ করলে তোমরা ভুল করো, লিপিকর বা ডিজাইন করে বা লিখেন বলে তোমরা বলবো হচ্ছে আব্দুর রৌফ, 93 পাতা। এখন ঢালমলাট সহ 108 পাতা, কারণ আমরা দেখবে একটা বই কিনলে বইয়ের ভেতরে তোমার হচ্ছে একটু মলাট থাকে, কাগজ থাকে, সূচিপত্র থাকে, সো ওইরকম হচ্ছে 108 পাতা। তার মানে সংবিধান হাতে লেখা হয় 93 পাতা, ঢালমলাট সহ 108 পাতা। তাহলে সংবিধানের মোট পৃষ্ঠা কত? এই 108। জীবনও পরীক্ষায় আসে না, এটা বিভিন্ন বইতে থাকে, তোমরা কনফিউজড হও। সো তোমরা দিবা সংবিধান হাতে লেখা হয় কত পাতা? 93 পাতা হাতে লেখা হয়। কত পাতা হাতে লেখা হয়? 93 পাতা। সংবিধানের রচনা করার প্রধানকে আরেকবার ভাইয়া এখানে নিয়ে আসছি, ডক্টর কামাল হোসেন। একমাত্র নারী সদস্যকে বেগম রাজিয়া বানু, ভাইয়া এটা বলেছি। একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সেটাও ভাইয়া বলেছি। উনি কোন দল করতেন সেটা বলেছি ভাইয়া, ন্যাপ করতেন উনি। তারপরে সংবিধানের অঙ্গসজ্জা করেন হাশেম খান, অঙ্গসজ্জা মানে ডিজাইন করেন। এবং আরেকজন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, আরেকজন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? ওকে। সংবিধান মুদ্রণের কাজ করে বাংলাদেশ সরকারের সরকারি মুদ্রণালয়। হ্যাঁ, সংবিধানকে চামড়ার মলার দিয়ে বাঁধেন, এটা খুব একটা আসে না। সৈয়দ শাহ আবু শফি নকশি কাঁথার কভার মুদ্রা করে ইস্টার্ন রিগাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা আসে না খুব একটা, এটা আসে শুধু। মুদ্রণের কাজ করেন সরকারি মুদ্রালয়। এবার আসো এক নজরে আমাদের সংবিধানটা দেখি, এক নজরে আমাদের সংবিধানটা দেখি। আমাদের সংবিধানের ভাই মূল বিষয় বলি, প্রস্তাবনা হলো একটা, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হবে। সংবিধানের অধ্যায় কয়টা? 11টা। অনুচ্ছেদ কয়টা? 153টা। 17 বার এখন পর্যন্ত সংশোধন হয়েছে। সংবিধান সংশোধন হওয়ার মূল কারণ কি জানো? সংবিধান সংশোধন হতে হলে তোমাকে 2/3 ভোট পেতে হবে, কারণ সংবিধানের ব্যাখ্যাকারক ও অভিভাবক সুপ্রিম কোর্ট। সো সংবিধানের ব্যাখ্যাকারক অভিভাবক বললে আমরা কি বলবো? সুপ্রিম কোর্ট বলবো। ক্লিয়ার কিনা?
আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রস্তাবনা হচ্ছে একটি, অধ্যায় হচ্ছে 11টি, অনুচ্ছেদ হচ্ছে 153টি। দুইটা ভাষায় সংবিধানটা লেখা, একটা বাংলা ভাষা, একটা ইংরেজি ভাষা। মূলনীতি হচ্ছে আমাদের 4টা, তফসিল হচ্ছে 7টা, হস্তলিখিত সংবিধান হচ্ছে 93টা, এবং হস্তলিখিত সংবিধান ডালমলাট সহ 108 পাতা। এটা ভাইয়া বলে দিয়েছি, ক্লিয়ার কিনা? ঠিক আছে, আরেকবার ভাইয়া বলি, এগুলো ভিতরে পড়াবো। সংবিধানের প্রস্তাবনা একটি, অধ্যায় 11টি, তারপরে প্রস্তাবনার অংশ 5টি, অনুচ্ছেদ 153টি, সংবিধানের ভাষা 2টি, সংশোধনী 17টি, মূলনীতি 4টি, হস্তলিখিত সংবিধান 93টি, তফসিল 7টি, হস্তলিখিত সংবিধানের স্বাক্ষর সহ পৃষ্ঠা সংখ্যা 100 কয়টি? 8টি। ক্লিয়ার কিনা? ওকে, এরপরে আমরা একটু দেখি সংবিধানের 11টা ভাগগুলো দেখি আমরা। ইকবাল, প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, বর্তমান নির্বাচিত মন্ত্রী পরিষদ, মন্ত্রীর সংখ্যা কত, এই সমস্ত বিষয় নিয়ে। ঠিক আছে, সংবিধানে 11টা ভাগ আছে। প্রথম ভাগ প্রজাতন্ত্র নিয়ে বলা হয়েছে। আমাদের প্রজাতন্ত্র কিভাবে হবে, প্রজাতন্ত্রের মধ্যে কয়টা ভাগ আছে, প্রজাতন্ত্রের কাজ কি, প্রজাতন্ত্র কিভাবে হতে পারে। ঠিক আছে, তারপর আমাদের ভূমি নিয়ে বলা আছে, আমাদের রাষ্ট্রভাষা বাংলা নিয়ে বলা আছে, আমরা বাংলাদেশের নাগরিক এটা নিয়ে বলা আছে, আমাদের ভাষার কথা অনুচ্ছেদ 3-এ বলা আছে। দ্বিতীয় ভাগে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেটা নিয়ে বলা আছে। তৃতীয় ভাগে আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে। মনে রাখবে, একটা মজার বিষয় বলি, আমাদের মৌলিক অধিকারের সংখ্যা সংবিধান অনুযায়ী 18টা। এর মধ্যে 6টা মৌলিক অধিকার আমাদেরকেও পালন করতে হবে, বিদেশিদেরকেও পালন করতে হবে যারা বাংলাদেশে বসবাস করে। ওইটা মানে ভুল বললাম, আমাদেরও 6টা মৌলিক অধিকার আছে, বিদেশিরও 6টা মৌলিক অধিকার আছে, আর শুধু আমাদের আছে আরো 12টা। আমাদেরকে 18টাই পুরোটা মৌলিক অধিকার আমাদের, তার মধ্যে আমাদের 6টা আমাদের এবং বিদেশিদের, এবং 12টা হচ্ছে পুরোটাই আমাদের। ক্লিয়ার কিনা? সংবিধানের 4র্থ ভাগ হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল, এগুলো নিয়ে আলোচনা হয় 4র্থ ভাগে। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারের প্রধান আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল বলে। 5ম ভাগে হচ্ছে আমাদের পার্লামেন্ট নিয়ে কি করে, আলোচনা করে। ঠিক আছে, 6ষ্ঠ ভাগে বিচার বিভাগ, 7ম ভাগে আমাদের নির্বাচন, 8ম ভাগ হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তো তোমরা অনেকে বলো যে ভাইয়া মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কাজ কি? ভাইরে, আমাদের দেশে বড় বড় প্রজেক্ট হয় না, সেই প্রজেক্টগুলো দুর্নীতি হতে পারে, সেই প্রজেক্টগুলোর প্রবলেম হতে পারে, সেখানে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, অডিটর জেনারেল, যেটা অডিট ক্যাডার, এখন তো 26টা ক্যাডার আছে, তার মধ্যে একটা হলো অডিট ক্যাডার। সো অডিট ক্যাডাররা এটাকে অডিট করে বের করে, অডিট টিম, যে এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা, প্রবলেম হয়েছে কিনা, তখন এটা তারা যথাযথ জায়গায় এটা উপস্থাপন করে। 9ম ভাগ তোমাদের ভাগ, মানে কর্ম কমিশনের ভাগ। 137 নম্বর অনুচ্ছেদে সংবিধানের বাংলাদেশের কর্ম কমিশন নিয়ে বলা আছে, এবং এখানে বলা আছে সরকারি চাকরিতে সবার জন্য সুযোগ সমান হবে এবং জয়েন করার সিস্টেমও কি এক। 9ম ভাগে জরুরি বিধান নিয়ে বলা আছে। 10ম ভাগে সংবিধান সংশোধন, 142 নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা আছে। 11 ভাগ হচ্ছে বিভিন্ন ধরনের ভাগ। ক্লিয়ার কিনা? সংবিধানের 7টা তফসিল। তফসিল মানে হচ্ছে একটা লিখিত দলিল, তফসিল মানে এক প্রকার লিখিত দলিল। ঠিক আছে, যেমন 1 নম্বরে আমি তোমাকে বলি, এখানে 5, 6, 7টা বেশি আসে পরীক্ষা, আগে বলে দিলাম, সবগুলো ইম্পর্টেন্ট। 5, 6, 7 পরীক্ষা বেশি আসে। আগে আমরা 5 নম্বরটা দেখি। 7ই মার্চের ভাষণকে সংবিধানের 5 নম্বর তফসিল বলে। 25শে মার্চে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণাকে 6 নম্বর তফসিল বলে। আর স্বাধীনতার ঘোষণাকে 7 নম্বর তফসিল বলে। রাষ্ট্রপতি নির্বাচন বিলুপ্ত হয়ে গেছে, 2 নম্বর তফসিল। অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, শপথ ঘোষণা, অক্রান্তিকালীন অস্থায়ী বিধান বলি। এই 3টা একবার রিডিং পড়ো, এই 3টা। ওকে, এবার আসো সংবিধানের প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল, চতুর্থ তফসিল, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই মাত্র ভাইয়া তোমাদেরকে আলোচনা করেছি, ওগুলাই এখানে রাখছে। আমি এই 3টা বেশি আলোচনা করি, বাকিগুলো তোমরা বাসায় দেখো। শেখ মুজিবুর রহমান সাহেব ঐতিহাসিক একটা ভাষণ দেন 1971 সালে 7ই মার্চ, যেটা 18 মিনিটের ছিল, 17 মিনিট 57 সেকেন্ডে। সেটা 5ম তফসিলে লিখিত করে রাখছে, মানে এটা তফসিলের অন্তর্ভুক্ত। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ধরে নিয়ে যায় এবং উনি স্বাধীনতার ঘোষণা দেন 25শে মার্চ কালো রাত্রে, সেটাকে 6ষ্ঠ তফসিলে আনছে। এবং স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে সেটাকে 7ম তফসিলে আনছে। ক্লিয়ার কিনা? এবার আসো সংবিধানের ভাগ। আমরা ভাগগুলো নিয়ে আলোচনা করবো। ওই সময় ভাইয়া একটু দ্রুত বলেছি, কারণ এগুলো পরে আসবে এজন্য। আচ্ছা, প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রে কি কি আছে দেখো। রাষ্ট্রের ধর্ম আছে, তোমাদের রাষ্ট্রের ধর্ম কি সেটা আছে। রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু সবার সুযোগ সুবিধা কি থাকবে, সমান থাকবে। রাষ্ট্রভাষা বাংলা, জাতীয় সঙ্গীত পতাকাও কি থাকবে, প্রতীক থাকবে।
জাতির পিতার প্রতিকৃতির কথা বলা আছে, রাজধানী ঢাকা, নাগরিকত্ব বাংলাদেশী, এগুলা সংবিধানের প্রথম ভাগে বলা আছে। সংবিধানে কি কি বিষয় প্রাধান্য পাবে? জনগণের পক্ষে কথা বলবে দেশ, জনগণের প্রাধান্যটা বেশি হবে সেটা বলবে। সংবিধান বাতিল করা, স্থগিত করা ইত্যাদির কথা বলা আছে। সংবিধানে মৌলিক বিধান যেগুলো সেগুলো দেওয়া আছে সংবিধানের 150 নম্বর অনুচ্ছেদে। মৌলিক বিধান ভাইয়া বলছি না, মনে আছে? 18টা আমাদের মৌলিক অধিকার, ক্লিয়ার কিনা? সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা আছে। আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা নাগরিকের সংবিধান নিয়ে জানার দরকার আছে, প্রত্যেকটা নাগরিকের। ভাইয়া আজকে সর্বাত্মক চেষ্টা করব ইজি করে তোমাদেরকে সংবিধানটা পড়ানোর জন্য, যেহেতু প্রত্যেকটা নাগরিকের সংবিধানের কথা বলা প্রয়োজন, সংবিধানটা জানার প্রয়োজন, সেহেতু আমরা এই জিনিসগুলো আলোচনা করছি যাতে পড়াগুলো তোমাদের কাছে কি হয়, ইজি হয় সংবিধানে। যেমন ধরো দ্বিতীয় ভাগে আমাদের 4টা হচ্ছে তোমার মূলনীতি আছে, সেটার কথা বলা আছে। কি কি আমাদের মূলনীতি দেখো? জাতীয়তাবাদ, আমরা বাঙালি। 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, সবার সুযোগ সুবিধা কি হবে, সমান হবে। 3 নম্বর হচ্ছে গণতন্ত্র, জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। 4 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষা, ধর্মের ভিত্তিতে তোমার ঝামেলা করবে না দেশ। তার মানে হলো, মানে কোনো ঝামেলা হবে না ধর্ম নিয়ে। তার মানে আমাদের মূলনীতি কয়টা? আমাদের মূলনীতি হচ্ছে 4টা। অনুচ্ছেদ কয়টা? 153টা। অধ্যায় কয়টা? অধ্যায় হচ্ছে 11টা। অধ্যায় 11, মূলনীতি 104টা, আর অনুচ্ছেদ হচ্ছে 153টা। তো 4টা মূলনীতি কি কি, এটা পরীক্ষা আসে কিন্তু। নিচের কোনটি সংবিধানের মূলনীতি? আমরা বলবো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ মানে ভাই আমরা বাঙালি। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিদের মধ্যে জাতীয়তাবাদ তৈরি করে দিয়েছিল যে তারাই সর্বশ্রেষ্ঠ। জাতীয়তাবাদ মানে তোমার মধ্যে একটা চেতনা থাকবে নিজের দেশের প্রতি, নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তোমার একটা অধিকার থাকবে, তুমি বাঙালি, এটা প্রতীয়মান হবে, এটাকে বাঙালি জাতীয়তাবাদ বলে। সমাজতন্ত্র মানে সবার সুযোগ সুবিধা সমান হবে, সবার সুযোগ সুবিধা সমান হবে, এটাকে কি বলা হয়? এটাকে সমাজতন্ত্র বলা হয়, ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপরে গণতন্ত্র মানে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে, এটাকে গণতন্ত্র বলে। ধর্মনিরপেক্ষতা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। ধর্ম কি বলা যায় এটাকে, নিরপেক্ষতা বাস্তবায়নের জন্য বলা হয়েছে তুমি সাম্প্রদায়িক হইতে পারবা না, ঠিক আছে? রাষ্ট্র কর্তৃক ধর্মকে কোনো হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না, ক্লিয়ার কিনা? নিপীড়ন, ধর্মভিত্তিক নিপীড়ন করতে পারবে না। আচ্ছা, আরেকটা হলো মালিকানার নীতি। এটা অনেকে বলে যে ভাইয়া বুঝি না, একটু পড়ে দেখি। উৎপাদন যন্ত্র, উৎপাদনের ব্যবস্থা ও বন্টন প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা 3 ধরনের হবে, রাষ্ট্রীয়, সমবায়ী, ব্যক্তিগত। আমাদের দেশটা হলো একটা মিশ্র অর্থনীতির দেশ। এই 13 নম্বর দিয়ে এটাকে ইন্ডিকেট করে। মিশ্র অর্থনীতি মানে হলো যেখানে সমাজতন্ত্র থাকবে, সমবায়ী মানে সকলের সুযোগ সুবিধা কি হবে, সমান হবে, ঠিক আছে, এবং সকলের অধিকার সমান হবে। যেখানে ব্যক্তিগত হবে, তোমার মালিকানা থাকবে, ভূমির মালিকানা, নিজের, আমার ভূমি আছে, তোমাদের অনেকের ভূমি আছে, এটা থাকবে। আরটা হচ্ছে রাষ্ট্রের ভূমি থাকবে। সমাজতন্ত্রে শুধুমাত্র রাষ্ট্রের ভূমি থাকে, বাট যখন তুমি মিশ্র অর্থনীতিতে যাবা তখন রাষ্ট্রেরও ভূমি থাকবে, সমবায় সমিতি করলে সেটারও ভূমি থাকবে, ব্যক্তিগত কি থাকবে, ভূমি থাকবে, ক্লিয়ার কিনা? কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা হচ্ছে, মৌলিক ব্যবস্থার কথা, যেমন ধরো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মের অধিকার, এগুলো সব মৌলিক অবস্থা। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথাও কি করা আছে, এখানে বলা আছে। দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার কথা বলা আছে, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, যেমন আমাদের এখন এইবার তোমার হচ্ছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা এটার মেয়াদ গতকালকে পড়াইছিলাম না, মনে আছে? 2020 থেকে 2025। ওখানে বলছে যে প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাবে অ্যাটলিস্ট ক্লাস 5 পর্যন্ত, এটা এনশিওর করতে বলছে। সো এটাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা বলে দিয়েছে। জনস্বাস্থ্যতে সরকার হেল্প করবে, যেন সরকারি হসপিটালে গেলে দেখবা ট্রিটমেন্ট পায় মানুষ, কারণ এটা সরকারের সংবিধানে আছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন করতে হবে। সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা থাকবে, কেউ বড় লোক তাই তার সুযোগ বেশি, কেউ গরিব তার সুযোগ কম, এটা হবে না। আচ্ছা, অধিকার ও কর্তব্য রূপে কর্ম থাকবে, ক্লিয়ার কিনা? এই জিনিসগুলো থাকবে। এবার আসলে দ্বিতীয় ভাগের মধ্যে আরেকটা জিনিস দেখি, নাগরিক ও সরকারি কর্মকর্তাদের কর্তব্য, শৃঙ্খলা বজায় রাখা, নাগরিক দায়িত্ব পালন করা, এগুলাই তো, ঠিক আছে? এবার আসো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা একবার পড়ো, তারপরে আমি বলতেছি, একবার পড়ে নাও। আমি একটু সরে দাঁড়াইলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটা কি করা হয়,
পৃথক করা হয়। সো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকের করার জন্য একটা মামলা আছে, যেখানে মাজদার হোসেন মামলা বলে, যেটাকে কি বলা হয়, মাজদার হোসেন মামলা বলে। এই মামলাটা অনেক যুগান্তকারী একটা মামলা, কারণ 1995 সালে এখানে একটা রিট পিটিশন দায়ের করা হয়, যার ভিত্তিতে বলা হয় 2007 সালে যে বিচার বিভাগ পৃথক হবে। হ্যাঁ, তো এই জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক। জাতীয় সংস্কৃতি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই আদিবাসী তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি পড়াইছি তোমাদেরকে গত ক্লাসের আগের ক্লাসে আদিবাসী নিয়ে পড়াইছি। আদিবাসী খুব গুরুত্বপূর্ণ, সবাই ভালো করে পড়বা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, সব জায়গায় আদিবাসী আসে। আদিবাসী খুব গুরুত্বপূর্ণ। জাতীয় স্মৃতি নিদর্শন, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার কথা বলা আছে এখানে, মৌলিক অধিকারের কথা বলা আছে, আইনের দৃষ্টিতে সমান অধিকার থাকবে সবাই, সেটা বলা আছে। ধর্মের কারণে বৈষম্য হবে না, তৃতীয় মৌলিক অধিকার। এবার আসলে আমরা মৌলিক অধিকার নিয়ে, ধর্মের কারণে বৈষম্য হবে না, অলরেডি বলেছি। সরকারি নিয়োগ লাভে সবার সুযোগ সুবিধা সমান থাকবে। তারপরে বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধকরণ, তুমি চাইলেই বিদেশি খেতাব নিতে পারবে না, রাষ্ট্রের অনুমতি লাগবে। এটা আজকে থেকে জেনে রাখো, আজকে থেকে জেনে রাখো, ঠিক আছে। সো যদি তুমি কোনো কারণে তুমি যদি হচ্ছে বিদেশি খেতাব নাও সরকারের অনুমতি ছাড়া, তোমার পানিশমেন্ট হবে, ঠিক আছে, এটা মাথায় রেখো। আইন ও বিচার সংক্রান্ত যে বিষয়গুলো আছে মৌলিক অধিকারে, সেগুলো থাকবে। এটা একবার পড়াইছি, আর একবার পড়ে দেখো, জাস্ট একবার পড়ে দেখো। আচ্ছা, চলাফেরা স্বাধীনতা থাকবে। আমাদের দেশে আছে, রাত্রেবেলা চলাফেরা করতে গেলে তো ধরে ধরে জিজ্ঞেস করে কই যাবেন, কেন যান, কোথায় যান, অথচ চলাফেরা স্বাধীনতা থাকবে, এটা সংবিধানে আছে। সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদে। 37 নম্বর অনুচ্ছেদে আছে সমাবেশের স্বাধীনতা থাকবে। 38 নম্বরে বলছে সংগঠন করবে, তুমি যে রাজনৈতিক দল করো তার স্বাধীনতা থাকবে, আছে আমাদের দেশে। চিন্তা বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা থাকবে, এটা আছে। তারপরে পেশা গ্রহণের স্বাধীনতা, পেশা গ্রহণের স্বাধীনতা মানে আবার চোরদের পেশা না, যে চোররা খালি চুরি করলো আর সবাই করলো যে না ভাই ওকে এটা তো ভালো পেশা। নো, পেশা হইতে হবে। পেশা গ্রহণের স্বাধীনতার কথা সংবিধানে বলেছে, এটাকে অনেকে মিসইউজ করে। মানে হচ্ছে সৎ এবং সঠিক পেশা, যেটা রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করে না, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে না, মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে না, সেই পেশা নেওয়ার কথা বলা হয়েছে। ধর্মীয় স্বাধীনতা থাকবে, এটা সংবিধান অনেকবার বলা হয়েছে। 41 নম্বর, সম্পত্তির অধিকার, তোমার সম্পত্তি কেউ জোর করে দখল করতে পারবে না। গৃহ যোগাযোগ রক্ষণাবেক্ষণ কি করতে হবে, ঠিক আছে। মৌলিক অধিকার থাকবে, শৃঙ্খলা থাকবে, এটাও বললাম। সংবিধানে এটা লাগবে না। এক নজরে মৌলিক অধিকারের বিষয়গুলো দেখি, এইটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। সমান অধিকার 27 নম্বর থেকে 30 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আইন বিচার ও সংক্রান্ত 31 থেকে 35 নম্বর অনুচ্ছেদে। স্বাধীনতা সংক্রান্ত 36 থেকে 43 নম্বর। মৌলিক অধিকার 44 থেকে 47 নম্বর অনুচ্ছেদে বলা আছে। একটা স্ক্রিনশট দিয়ে নাও এটা। ইকবাল বলতেছে আমরা পিতা মাতার আশ্রয়ে থাকি তাই আমরা ভূমিহীন। কেন ভূমিহীন? কয়দিন পরেই তো তুমি এই সম্পত্তি পেয়ে যাবা। তারপরে সম্পত্তি লোভ করে না, সম্পত্তি লোভ করে কোনো লাভ নাই, ঠিক আছে, জীবন শেষ, সম্পত্তি দিয়ে কি হবে। এইবার আসো সংসদ সদস্যদের ক্ষমতা নিয়ে বলবো। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ক্ষমতা, আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সকল কিছুর ঊর্ধ্বে। সংবিধানের ব্যাখ্যাকারক ও অভিভাবক হচ্ছে রাষ্ট্রপতি। বাট আমাদের মহামান্য যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি চতুর্থ ভাগে ওনার কথা বলা আছে। এবং সংবিধানে একটা জিনিস বলি, সংবিধানে বলা আছে যে তোমাকে রাষ্ট্রপতির নাম নিতে হলে মহামান্য বলতে হবে, প্রধানমন্ত্রীর নাম নিতে হলে মাননীয় বলতে হবে, ঠিক আছে। এবং আমাদের দেশের আইন অনুযায়ী আমাদের একজন রাষ্ট্রপতি থাকবেন এবং উনি মাত্র 2 মেয়াদে নির্বাচিত হবেন, সর্বোচ্চ 2 মেয়াদে, ঠিক আছে। আর রাষ্ট্রের সবকিছু রাষ্ট্রপতির নামে চলবে, এটা সংবিধানে বলা আছে। রাষ্ট্রের মুখপাত্র রাষ্ট্রপতি, সরকারের মুখপাত্র হলো প্রধানমন্ত্রী। 55 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির উপর থাকবে। নির্বাহী ক্ষমতা মানে বুঝো, উনি চাইলে যে কারো দণ্ড মকুফ করতে পারে, উনি চাইলে যে কাউকে পানিশমেন্ট দিতে পারে। ক্লিয়ার কিনা? আচ্ছা, সংসদের একটা অনুচ্ছেদ আছে 56(2). এই অনুচ্ছেদ অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী সহ যত মন্ত্রী উপমন্ত্রী আছে সবাইকে আমাদের রাষ্ট্রপতি নিয়োগ দেন, ঠিক আছে। উনি প্রতিরক্ষা বিভাগের প্রধান, 61 নম্বর অনুচ্ছেদে এটা দেওয়া আছে। উনি সব বাহিনীগুলোর সর্বাধিনায়ক, এটা বলা আছে, ঠিক আছে। উনি সংসদে অধিবেশন আহ্বান করতে পারে, স্থগিত করতে পারে। সংসদ অধিবেশন ওনার কথায় আহ্বান হয়, ওনার কথায় কি হতে পারে, স্থগিত হতে পারে। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, প্রধান বিচারপতিকে নিয়োগ দেন হলো রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাট উনি যখন অন্যান্য বিচারপতিগুলো নিয়োগ দেন যারা প্রধান বিচারপতির আন্ডারে থাকে,
তাদের নিয়োগ দিতে গেলে উনি প্রধান বিচারপতির সাথে ওনার কি করতে হয়, আলোচনা করতে হয়। অ্যাটর্নি জেনারেলকে উনি নিয়োগ দেন। অ্যাটর্নি জেনারেল মানে বুঝো, অ্যাটর্নি জেনারেল মানে হলো যিনি রাষ্ট্রের বিরুদ্ধে, তুমি যদি রাষ্ট্রের বিরুদ্ধে একটা মামলা করো, সেই মামলাটা যে বিচারক লড়বে তাকে অ্যাটর্নি জেনারেল বলে। তার মানে প্রধান বিচারপতি হচ্ছে সকল বিচারপতিদের মধ্যে প্রধান, আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে যারা সরকারের মামলাগুলো লড়ে। সরকার কারো বিরুদ্ধে মামলা করলো, অর্থাৎ অথবা সরকারের বিরুদ্ধে কেউ মামলা করলো, যা যিনি সরকারের আইনজীবী, সরকারের পক্ষে লড়েন, ওনাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়। ওনাকে কি বলা হয়, অ্যাটর্নি জেনারেল বলা হয়। রাষ্ট্রপতির একটা অনেক বড় ক্ষমতা হলো উনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 141 ক নাম্বার অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা গ্রহণ। এই জিনিসটা মাথায় রাখবা, দুইটা অনুচ্ছেদ খুব গুরুত্বপূর্ণ। 141 ক, সেখানে রাষ্ট্রপতি চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। আর একটা হলো 142 নাম্বার। 142 নাম্বার কি জানো ভাই? 142 নাম্বার হলো সংবিধান সংশোধন। এটা অলরেডি বলেছি, ঠিক আছে। ইয়েস দিনা, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি, কারণ প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি চাইলে একটা সরকার ভেঙে দিতে পারেন। আর রাষ্ট্রপতিকে অপসারণ করে হলো জাতীয় সংসদ। এই যে এটা একটু পড়ে ফেলো, এতক্ষণ ভাইয়া যেগুলো আলোচনা করছি সেগুলো এখানে সংক্ষেপে ভাইয়া নিয়ে আসছি, একটু পড়ে দেখো, জাস্ট একটু পড়ে দেখো ভাইয়া, এখানে নিয়ে আসছি, একবার রিডিং দাও। পড়ে দেখো ভাইয়া, সব এখানে নিয়ে আসছি সংক্ষেপে। ভাইয়া একটু সরে দাঁড়ালাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আজকের ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রথমে রাষ্ট্রপতির কথা বলা চতুর্থ ভাগে, তারপরে প্রধানমন্ত্রীর কথা বলা। রাষ্ট্রপতি হলে 35 বছর লাগে বয়স, প্রধানমন্ত্রী হলে 25 বছর লাগে। যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন উনি একটা মন্ত্রী পরিষদ গঠন করবেন, সেখানে ওনার যাকে যাকে ইচ্ছা তাকে তাকে উনি মন্ত্রী হিসেবে নিতে পারেন। তবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা কি হবে, প্রযুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য ওনাকে এক্সিকিউটিভ হেড বলা হয়। নির্বাহী প্রধান বা এক্সিকিউটিভ হেড কাকে বলা হয়, প্রধানমন্ত্রীকে। কেন জানি এটা আসলে ছেলে মেয়ে রাষ্ট্রপতি দেয়, অনেকবার ভুল করে। এক্সিকিউটিভ হেড বললে আমরা প্রধানমন্ত্রীকে বলবো, ঠিক আছে। এবং জাতীয় সংসদের নেতা কিন্তু প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় কে, দিনা জিজ্ঞেস করেছে। রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় হচ্ছে জাতীয় সংসদ, ঠিক আছে। আচ্ছা, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। জাতীয় সংসদের ক্ষমতা আইন প্রণয়ন করতে পারে, ঠিক আছে, কর আরোপ করতে পারে, অর্থ প্রদান এবং প্রত্যাহার করতে পারে, বার্ষিক আর্থিক বিবরণীতে দেয়। অনুচ্ছেদ নম্বর 87, এটা খুব গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ আইন প্রণয়ন করতে পারে, আইনের দ্বারা কোনো কর আরোপ করা যাবে না, এটা জাতীয় সংসদে বলা আছে। তহবিলে অর্থ প্রদান করতে পারবে, বার্ষিক আর্থিক বিবৃতি বা জাতীয় সংসদের বাজেট দিতে পারবে। আচ্ছা, জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ করে, তারা স্পিকার, ডেপুটি স্পিকার করে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করে, স্থায়ী কমিটি সমূহ গঠন করে, সংবিধান সংশোধনের কাজও তারা কি করে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এটা 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 কই, এটা একটু দেখি। হ্যাঁ, বিচার বিভাগের ভূমিকা সংবিধানে দেখো। আচ্ছা, বিচার বিভাগ যত মৌলিক অধিকার আছে সেগুলোকে তারা ঠিক করতে পারবে, এটার কথা বলা আছে। বিচার বিভাগে দুইটা পার্ট থাকবে, একটা সুপ্রিম কোর্ট, একটা অ্যাপিলেট ডিভিশন, ঠিক আছে। এই দুইটা পার্ট সংবিধানে থাকবে। আচ্ছা, বিচার বিভাগের ভূমিকা কি? 108 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কোর্ট অব রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট বিচারিত হবে। কোর্ট অব রেকর্ড মানে সবচাইতে বড়, সবার উপরে যেটা, সেটা হলো সুপ্রিম কোর্ট। তারা সংবিধানের ব্যাখ্যাকারক ও অভিভাবক। সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যাকারক ও অভিভাবক সুপ্রিম কোর্ট। সংবিধানের ব্যাখ্যাকারক ও অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। এটা পরীক্ষা আসে, এটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে কিনা। আচ্ছা, নির্বাহী বিচার থেকে বিচার বিভাগকে পৃথককরণ করা হয়েছে, এটা অলরেডি ভাইয়া বলছি, এটা নিয়ে আর ভাইয়া আলোচনা করব না। আচ্ছা, ধর্মনিরপেক্ষতার কথা, এটা আজকের ক্লাসে অনেকবার বলেছি ভাইয়া, অনেকবার বলছি, একটু পড়ে দেখো স্টেফ। সংবিধানে বেশ কয়েকবার আসছে, একবার পড়ে দেখো। ধর্মনিরপেক্ষতা, ওই যে বললাম না আমাদের সংবিধানে 4টা মূলনীতি আছে, সেই 4টা মূলনীতির একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। জাস্ট একবার পড়ে দেখো।
আচ্ছা, এটাও পড়ে দেখো, সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা একই জিনিস। মৌলিক অধিকার সমূহ সাময়িকভাবে স্থগিত করার নিয়ম। আচ্ছা, এটা একটু বলি আমাদেরকে। দেখো, 36 নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকারের কথা বলছে, 37 নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকারের কথা বলছে, 38, 39, 40 ও 42, এবং এই প্রত্যেকটা অনুচ্ছেদ মৌলিক অধিকার বলছে। রাষ্ট্র যদি কখনো অর্থনৈতিকভাবে কোনো বিপর্যয়ের মুখে পড়ে, রাষ্ট্রের নিরাপত্তা যদি হুমকির সম্মুখীন হয়, তাহলে সর্বোচ্চ 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তাহলে আমাদের দেশের জরুরি অবস্থা সর্বোচ্চ কয় দিনের জন্য ঘোষণা করতে পারে? 120 দিনের জন্য। এবং সেজন্য আমাদের মৌলিক অধিকার রাষ্ট্র স্থগিত করতে পারে। তার মানে ব্রেন একটা জিনিস ঢুকেছে কিনা, মৌলিক অধিকার স্থগিত হয় শুধুমাত্র জরুরি অবস্থার সময় সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা হলো অন্যতম একটা বিষয়। আচ্ছা, তোমার রাষ্ট্রের তুমি যদি ভোট দিতে চাও, তোমার 18 বছর বয়স লাগবে, প্রধানমন্ত্রী হইতে হলে 25, আর রাষ্ট্রপতি হইতে হলে 35 লাগবে। ক্লিয়ার কিনা? ঠিক আছে। এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয় হলো তোমাকে বয়স অবশ্যই 25 থাকতে হবে, অবশ্যই তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তুমি বিদেশের নাগরিক হলে পারবা না। আর যদি আদালত তোমাকে পাগল বা অপ্রকৃতিগ্রস্ত বা তোমার মেন্টাল ডিসঅর্ডার আছে বলে, তাহলে তুমি জাতীয় সংসদে থাকতে পারবা না। ঠিক আছে। আচ্ছা, অন্য কোনো রাষ্ট্রের প্রতি যদি তুমি অনুগত্য প্রকাশ করো, নাগরিকত্ব নাও, যাই হোক, তোমার যদি কোনো ফৌজদারি মামলা থাকে তোমার নামে, তাহলে তুমি এমপি নির্বাচন করতে পারবা না। ঠিক আছে। যদি বিশেষ কোনো ট্রাইব্যুনালে তোমার বিচার হয়ে থাকে, তাহলে তুমি পারবা না। আইনের দাদি তুমি যদি অপরাধী বিবেচিত হও, তাহলে তুমি নির্বাচনের অযোগ্য বলে গণ্য হবা। তার মানে ভেরি সিম্পল। 18 বছর বয়স লাগবে সংসদ সদস্য হতে গেলে, নাম্বার 1। নাম্বার 2 হলো তুমি মানসিক বা পাগল হইলে কখনো হইতে পারবা না সংসদ সদস্য। নাম্বার 3 হলো অবশ্যই তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বাহিরের কোনো নাগরিকত্ব নিলে তুমি পারবা না। নাম্বার 4 হচ্ছে তোমার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে, তাহলে তুমি সংসদ সদস্য হইতে পারবা না। নাম্বার 5 হচ্ছে তোমাকে আদালত কর্তৃক বা অন্য কোনো দুর্নীতি দমন কমিশন কর্তৃক বা যে কোনো ট্রাইব্যুনালে তোমার কোনো মামলা হইতে থাকতে পারবা না, তাহলে তুমি সংসদ সদস্য নির্বাচন করতে পারবা না। ক্লিয়ার কিনা? এগুলো হলো সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ, যেগুলো আমরা মোটামুটি দিয়ে দিয়েছি। এগুলো তোমরা বেসিক্যালি যতই পড়ো না কেন, এগুলো তোমরা বাসায় মানে অনুচ্ছেদ গুলো দেখতে হবে আর কি, বাসায় অনুচ্ছেদ। তারপর ভাইয়া একটু কিছু ইম্পর্টেন্ট, যেমন ধরো রাষ্ট্রভাষা ইসলাম, এটা গুরুত্বপূর্ণ, রাজধানী গুরুত্বপূর্ণ, নাগরিকত্ব গুরুত্বপূর্ণ, আমাদের মূলনীতির কথা বলা আছে 8 নম্বরে। ঠিক আছে। সমাজতন্ত্র শোষণ মুক্তির কথা বলছে 10, 9 হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র মানবাধিকার কথা 11, ধর্মনিরপেক্ষতা 12 নম্বরে বলা আছে। এগুলো পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা 22 নম্বর, এটা আসে। আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বর, এটা আসে। তারপরে হচ্ছে সমাবেশের স্বাধীনতা থাকবে, চলাফেরার স্বাধীনতা থাকবে, এগুলো 36, 37-এ। তারপরে চিন্তা বিবেকের স্বাধীনতা থাকবে, এটা 39-এ। ধর্মীয় স্বাধীনতা থাকবে, এটা 41-এ। ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতি, এদের কথা বলা হয়েছে 48 থেকে 65 পর্যন্ত। এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়, অধিবেশনের কথা বলা আছে 72 নম্বরে। ক্লিয়ার কিনা? এরকম মোটামুটি যে জিনিসগুলো আছে, এটা অনেকে তোমরা প্রশ্ন করো যে ভাইয়া ন্যায়পাল কি? ন্যায়পাল হলো একটা সাংবিধানিক পদ। আমাদের 9টা সাংবিধানিক পদ আছে, তার মধ্যে একটা পদ আছে ন্যায়পাল। ন্যায়পাল পদটা খুব পাওয়ারফুল পদ। মানে কেউ যদি অন্যায় করে, 2 নাম্বারই করে, প্রবলেম করে, তাহলে তাকে ন্যায়পাল জিজ্ঞেস করতে হবে। স্পিকার 2 নাম্বারই করছে, জিজ্ঞেস করতে পারবে। ডেপুটি স্পিকার 2 নাম্বারই করছে, জিজ্ঞেস করতে পারবে। প্রধানমন্ত্রীর কোনো সমস্যা হয়েছে, উনি জিজ্ঞেস করতে পারবে। রাষ্ট্রপতির কোনো সমস্যা হয়েছে, ওনার কাছে জবাব দিতে করতে হবে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই পদটা আমাদের একবারও করে নাই। ঠিক আছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করতে হবে, বিচারক নিয়োগ দিতে পারবে। ঠিক আছে। মহাহিসাব নিরীক্ষক পদের কথা 127 নম্বরে বলা আছে, ভেরি ইম্পর্টেন্ট। কর্ম কমিশনের কথা 137 নম্বরে বলা আছে, ভেরি ইম্পর্টেন্ট। জরুরি অবস্থার কথা 141 নম্বরে বলা আছে, বেশ কয়েকবার বলছি। সংবিধান সংশোধনের কথা 142 নম্বরে বলা আছে, বেশ কয়েকবার বলছি। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ, একটা স্ক্রিনশট দিয়ে নাও। না, রাষ্ট্রপতি সংসদ সদস্য হইতে পারবে না দিনা। রাষ্ট্রপতি হচ্ছে তোমার 2টা রাজনৈতিক দল যদি থাকে, উনি রাষ্ট্রপতি ক্যান্ডিডেট দিবে। সংসদে ভোট হইলে সে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। যেমন ধরো
কথার কথা 350টা আমাদের আসন আছে, 200টা আসন আওয়ামী লীগ পাইছে আর 150টা আসন বিএনপি পেয়েছে, কথার কথা বললাম। তাহলে আওয়ামী লীগ একজন রাষ্ট্রপতি দিতে পারবে, বিএনপি একজন রাষ্ট্রপতি দিতে পারবে। এমন যদি হয় জাতীয় সংসদে, অর্থাৎ যে রাজনৈতিক দলই জয়লাভ করুক তারা ক্ষমতা যাবে, তারা একজন রাষ্ট্রপতি দিতে পারবে। এবার সংসদে পার্লামেন্টের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। তো আমার ভাই একটা সহজ বিষয় বলো, যে সরকারি দল দল গঠন করে তার মন্ত্রী সংখ্যা তো সংসদে বা এমপি সংখ্যা তো সংসদে বেশি থাকে, সে সবচেয়ে বেশি ভোট পাইছে দেখিয়ে তো সে এমপি মন্ত্রী হয়েছে। সে যদি রাষ্ট্রপতি দেয় যে এ রাষ্ট্রপতি হবে, তাহলে সরকারি দলের এমপির সবগুলা ভোট সে পাবে। এবং তোমাকে একটা জিনিস বলা আছে, তুমি কখনো তোমার দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। দলের বিপক্ষে ভোট দিলে সেটাকে বলা হয় তোমার হচ্ছে ফ্লোর ক্রসিং, এবং তোমার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। এজন্য ধরো 200 যদি সরকারি এমপি থাকে, 200 জনই কি দিবে, ভোট দিবে, তারপরে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এজন্য দেখবা বেশিরভাগ সময় প্রেসিডেন্ট সরকারি জায়গা থেকে কি হয়, সরকারি দল থেকে নির্বাচিত হয়। ক্লিয়ার কিনা উম্মে খাদিজা? অনুচ্ছেদ 145-এ বাংলাদেশের নামে মামলা, চুক্তি ও দলিল নিয়ে বলা আছে সংসদের বিভিন্ন বিষয়াবলী নিয়ে আমরা আলোচনা করি। এটা একটু পড়ে দেখো। আচ্ছা, স্পিকার নিজের একটা ভোট দেয়, এটাকে কাস্টিং ভোট বলে, এটা পরীক্ষায় প্রচুর আসে। স্পিকারের ভোটকে কি বলে? কাস্টিং ভোট। আচ্ছা, স্পিকার কখন ভোট দেয় জানো? ধরো সংসদে 300 আসনে তোমার ভোটার, 300টা আসনে ভোটাভুটি হলো, এখন 150টা ভোট পড়লো, 150টা ভোট পড়লো সমান সমান, তখন শুধুমাত্র স্পিকার হ্যাঁ এবং না যেটাতে ভোট দিবে সেটাই হবে। স্পিকার যদি 150-এ দেয় তাহলে না, স্পিকার 150-এ দিলে হ্যাঁ, এটাকে বলা হয় কাস্টিং ভোট। স্পিকারের ভোটকে কাস্টিং ভোট। যখন সংসদের ভোট সমান হয়ে যায় তখনই শুধুমাত্র কি দেয়, কাস্টিং ভোট দেয়। ক্লিয়ার কিনা? ঠিক আছে। আচ্ছা, আরেকটা মজার বিষয় বলি, 300টা আসন মানে আমাদের নির্বাচন হয়, 50টা সংরক্ষিত নারী আসন। এই 300 জনের মধ্যে 60 জন তোমাকে জাতীয় সংসদে উপস্থিত থাকতে হবে। যদি 59 জনও থাকে তাহলে জাতীয় সংসদ ওই দিন বসবে না। 60 জন অবশ্যই থাকবে, এটাকে কোরাম বলে। সো অনেক সময় বলে না সংসদে কোরাম সংকট, তার মানে 60 জনের নিচে এমপি আসছে, এজন্য সংসদে কি কোরাম সংকট বলা হয়। ক্লিয়ার কিনা? সংসদে স্থায়ী কমিটি 3টা আছে, সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, সংসদের কার্যপ্রণালীর ভিত্তিতে স্থায়ী কমিটি। ক্লিয়ার কিনা? স্থায়ী কমিটিরা বিভিন্ন দলিল টলিল সাক্ষ্য গ্রহণ এগুলো নিয়ে তারা কি করে, কাজ করে। আমাদের সাংবিধানিক পদ হচ্ছে টোটাল হলো দেখো, রাষ্ট্রপতি, স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অ্যাটর্নি জেনারেল, 9 পদ। তার মানে আমাদের সাংবিধানিক পদ আমি 9টা বলছিলাম, 9টা হবে না, সাংবিধানিক পদ 11টি হবে। 11টি হবে, হঠাৎ করে মুখে চলে আসছে, সরি ফর দ্যাট। সো আমাদের সাংবিধানিক পদ কয়টা? 11টা। এই 11টার মধ্যে রাষ্ট্রপতি ছাড়া বাকি সবগুলো নিয়োগ দেন রাষ্ট্রপতি। সবাই পদত্যাগ করে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি শুধুমাত্র জাতীয় সংসদের কাছে কি করে, পদত্যাগ করে। এই যে লিখে দিচ্ছি দেখো, রাষ্ট্রপতিকে মহামান্য বলে সম্বোধন করতে হবে। ক্লিয়ার কিনা? অ্যাটর্নি জেনারেল একমাত্র সাংবিধানিক পদ যাকে শপথ পড়তে হয় না। অ্যাটর্নি জেনারেল কে একমাত্র সাংবিধানিক পদ যাকে কখনো শপথ পড়তে হয় না। এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মাননীয় বলতে হবে। ক্লিয়ার কিনা? প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বলা হবে মাননীয়, আর রাষ্ট্রপতি বলা হবে মহামান্য। ক্লিয়ার কিনা? ওকে, সাংবিধানিক পদগুলো একবার দেখে নাও, জাস্ট একবার পড়ে নাও। স্পিকার বাছাই হয় কিভাবে? স্পিকার হচ্ছে সংসদ সদস্য যারা হয় তাদের মধ্যে থেকে একজনকে স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার করে, যাকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ভালো মনে করবে। প্রধানমন্ত্রী সুপারিশে রাষ্ট্রপতি যাকে ভালো মনে করবে তাকে স্পিকার বানাবে। ঠিক আছে? ওকে। ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং মানে হলো, তুমি যদি ধরো তুমি আওয়ামী লীগের অধীনে সংসদ সদস্য নির্বাচিত হইলা, এখন তুমি নিজ দলের পক্ষে ভোট না দিয়ে তুমি যদি নিজ দলের বিপক্ষে ভোট দাও তখন তাকে ফ্লোর ক্রসিং বলে। এবং যখন তুমি তোমার দলের বিপক্ষে ভোট দিবা তখন তোমার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সেই জন্য সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং বলা হয়। ক্লিয়ার কিনা? স্পিকার ভোট দিলে কাস্টিং ভোট, তুমি যদি নিজ দলের বিপক্ষে ভোট দাও তাহলে সেটাকে ফ্লোর ক্রসিং বলে। তাহলে সেটাকে কি বলে? ফ্লোর ক্রসিং বলে। নিজ দলের বিপক্ষে ভোট দিলে ফ্লোর ক্রসিং, আর স্পিকার ভোট দিলে কাস্টিং ভোট। তোমরা তো বিশেষ ভাইবাতে ভালো করবা, ভাইয়া মোটামুটি সব জিনিসগুলো বুঝাই দিচ্ছি, যে জিনিসগুলো ক্লিয়ার কিনা, যেগুলো আসে সেগুলো মোটামুটি ভাইয়া বুঝাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, অনেক সময় আমাদের দেখা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী ধরো 3-4টা আসনে আগে দেখতাম যে দাঁড়াইছে বড় বড়
যারা মন্ত্রী এমপিরা, কিন্তু উনি একটা আসনের এমপি থাকবে, বাকিগুলা জয়লাভ করার পরে নির্ধারিত মেয়াদে বাতিল হয়ে যাবে। সো এই জন্য নিজের নির্বাচনী এলাকা থেকে সবাই কি করবে, নির্বাচন করবে, এবং পরবর্তীতে উনি যেগুলো থেকে দাঁড়াইছে সেগুলো শূন্য হবে, উপনির্বাচনের মাধ্যমে সেখানে সংসদ সদস্য পদ করা হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া কেন এই কাজটা করে? কারণ ভোটে জেতার জন্য আসন সংখ্যা বেশি যাতে হয়, সরকার গঠন করতে পারবে, সেজন্য একজন 3-4টাতেও দাঁড়ায়। পরবর্তীতে যখন সরকার গঠন করে ফেলে তখন ওই 3-4টা আসন শূন্য হয়ে যায়, তখন আবার ওই আসনগুলোতে কি হয়, নির্বাচন হয়। ঠিক আছে, এই জিনিসগুলো পড়ে দেখো, একটু আগে পড়াইছি নির্বাচন কমিশন নিয়ে, একবার পড়ে দেখো। এগুলো ভাইয়া মোটামুটি পড়াইছি। ভোটার তালিকা, নির্বাচন অনুষ্ঠানের সময়, ভোটার তালিকার কথা 121, 122-এ, নির্বাচন অনুষ্ঠানের সময় 123-এ দেওয়া আছে। সরকারি বিল, বেসরকারি বিল, ভাইয়া বলি, মন্ত্রীরা যে বিলে সাইন করে তাকে বলে সরকারি বিল, এমপিরা এবং সংসদ সদস্যরা যে বিলে সাইন করে তাকে বলে বেসরকারি বিল। এই যে লেখা আছে দেখো, সরকারি বিল। সংসদে মন্ত্রীরা যে বিল উত্থাপন করে বা সাইন করে তাকে বলে সরকারি বিল। ওকে, এমপিরা বা সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করে বা সাইন করে তাকে বলে বেসরকারি বিল। ক্লিয়ার কিনা? সরকারি বিল যখন উত্থাপন হয় তখন সংসদ সচিবের কাছে 7 দিনের মধ্যে লিখিত একটা নোটিশ দিতে হয়, আর বেসরকারি বিল যখন উত্থাপিত হয় তখন সংসদ সচিবের কাছে 15 দিনের মধ্যে নোটিশ দিতে হয়। এই দুইটা প্রশ্ন কখনোই পরীক্ষায় আসে নাই। প্রশ্ন খুব কঠিন হইলে আমি যদি থাকতাম তাহলে দিতাম, কারণ সবাই জানে মন্ত্রীরা যে বিলে সাইন করে তাকে সরকারি বিল বলে, এমপিরা যে বিলে সাইন করে তাকে বেসরকারি বিল বলে, কিন্তু সবাই এটা জানে না যে সরকারি বিল আর বেসরকারি বিল হোক, উভয়টাই সংসদ সচিবের কাছে লিখিত আকারে জমা দিতে হবে। তখন সংসদ সচিব সরকারি বিলের জন্য 7 দিনের নোটিশ দেয়, 7 দিনের মধ্যে তাকে নোটিশ দিতে হবে। আর বেসরকারি বিলের জন্য ঠিক আছে 15 দিনের জন্য তোমার হচ্ছে সময় দেওয়া হবে আর কি, নোটিশ দেওয়ার। এবং একটা মজার বিষয় বলি, সরকারি বিল যে কোনো দিন উত্থাপন করা যায়, জাতীয় সংসদ চলার যে কোনো সময় এটাকে উত্থাপন করা যায়, বাট বেসরকারি বিল শুধুমাত্র বৃহস্পতিবারে, যে দিয়ে দিছি দেখো, শুধুমাত্র বৃহস্পতিবারে বেসরকারি বিল দেওয়া যায়। ক্লিয়ার কিনা? ক্লাস কেমন লাগতেছে একটু বলো তো দেখি। দিনা, খাদিজা, বাকি যারা আসো, ইকবাল, জিহান রাজ, ঠিক আছে। ইয়েস, জিহান রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করে, রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করে। ক্লাস কেমন লাগতেছে তোমাদের জানাও, বুঝতে পারতেছো কিনা, সবকিছু ওকে আছে কিনা, ভাল লাগছে কিনা, ক্লাসের কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানো। ভাইয়া চেষ্টা করতেছে ভাইয়ার জায়গা থেকে, ঠিক আছে। সংসদে নিজস্ব সচিবালয় থাকবে, এটা 79 নাম্বার বলা হয়েছে। আমাদের সচিবালয় হচ্ছে টোটাল 5টা, লিখে রাখা, আমাদের সচিবালয় হলো 5টি, আমাদের সচিবালয় হলো 5টি। নির্মলের ভাল লাগতেছে বললো, ওকে, ভেরি গুড। জিয়ানের ভাল লাগতেছে, ইকবাল বলছে খুব সুন্দর, ভেরি গুড, থ্যাংক ইউ। তার মানে তোমরা বুঝতেছো, ওকে। তোমরা বুঝলেই ভালো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এই এখানে সংসদ সচিবালয় কর্মকর্তা কর্মচারী, এদের সচিবালয় আইন, এদের সবার কথা বলা আছে, ঠিক আছে। নুন্নাহার বলছে খুবই ভালো, ভেরি গুড। এইবার আসো আমাদের স্থানীয় সরকার কাঠামো, একবার পড়ে দেখো, তারপরে ভাই আলোচনা করতেছি। আমাদের স্থানীয় সরকার কাঠামোকে দেখো 3 ভাগে ভাগ করা যায়। গ্রামকে জেলা, উপজেলা, ইউনিয়ন। দেখো, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামকে। শহরকে সিটি কর্পোরেশন, পৌরসভা। দেখছো, জেলা, উপজেলা, ইউনিয়ন, শহরকে সিটি কর্পোরেশন এবং কি পৌরসভা। ক্লিয়ার কিনা? কে কাকে শপথ বাক্য পাঠ করান এটা একটু দেখো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্যদেরকে শপথ বাক্য পাঠ করান। স্পিকার রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। প্রধান বিচারপতি, অন্যান্য যত বিচারক আছে, নির্বাচন কমিশনার আছে, ওনাদেরকে শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের মেয়রদেরকে শপথ বাক্য পাঠ করান। পৌরসভার মেয়র কাউন্সিলরদেরকে বিভাগীয় কমিশনার করান। এগুলো একটু পড়ে নিও, এগুলো মোটামুটি ভাবে মানে নিজেরা পড়লেও পারবা, ঠিক আছে। এই যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান দেখো, 1, 2, 3, 4, 5, 6, কয়টা? 6টা। জাতীয় সংসদ সচিবালয়, অ্যাটর্নি জেনারেল, তারপর প্রশাসনিক ট্রাইব্যুনাল, মহাহিসাব নিরীক্ষক, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, এই সবগুলো হলো সাংবিধানিক পদ,
এই সবগুলো কি সাংবিধানিক পদ। ক্লিয়ার? একবার পড়ে দেখো। সংবিধানের একাদশ ভাগে কি থাকবে? প্রজাতন্ত্রের সম্পত্তি, চুক্তি দলিল, এগুলো নিয়ে বলা আছে। আন্তর্জাতিক চুক্তি দলিল, ভাই সহজ কথা বলি, সংবিধানের 11 ভাগ আন্তর্জাতিক সব দলিলের কথা বলা আছে। বাংলাদেশের মামলা, বাংলাদেশের ক্রান্তি লগ্নে কি হবে, তারপরে তোমার হচ্ছে বাংলাদেশের যে আদার যে বিষয়, বাংলা ও ইংরেজি পাঠের ক্ষেত্রে বাংলা মাঠে বাংলায় আমাদের পড়াশোনা বেশি হবে, এগুলো বলা আছে। ঠিক আছে? তারপরে শেখ মুজিবুর রহমান যে ওয়্যারলেস এর মাধ্যমে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, এটা 6ষ্ঠ তফসিলে আছে ভাইয়া, বলছি না? 7ম তফসিলে যে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রের কথা, এগুলো সংবিধানের একাদশ ভাগে বলা আছে। এগুলো সব সংবিধানের একাদশ ভাগে বলা আছে। ক্লিয়ার কিনা? ওকে। তারপরে ধরো বাংলাদেশের সংবিধানের সংশোধনী আলোচনা করবো আমরা, ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের সংবিধানের সংশোধনী নিয়ে আলোচনা করি। ঠিক আছে? আচ্ছা, এবার ভাইয়া তোমাদেরকে আগে বেসিক বিষয়টা বলি। আমাদের সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। কয়বার সংশোধন হয়েছে? 17 বার। আমাদেরকে যদি বলে যে তোমাদের সংবিধান কয়বার সংশোধন হয়েছে, আমরা অবশ্যই বলবো 17 বার সংশোধন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশ গণপরিষদের সংবিধান গৃহীত হয়, এটা আমরা সবাই জানি। এই জন্য 4 নভেম্বরকে আমরা কি বলি? সংবিধান দিবস বলি। আজকের ক্লাসের শুরুতে এটা আলোচনা করেছি। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এখন আসা আমরা সংবিধান সংশোধনীটা নিয়ে বলি, একদম সহজে ভাইয়া বুঝাই দিব। আমাদের জন্য কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আরেকবার ভাইয়া বলবো। প্রথম সংশোধনীতে আমরা যুদ্ধ অপরাধীদের কথা বলেছি, যারা মানবতা বিরোধী অপরাধ করে, যুদ্ধ অপরাধ করে, সেই যুদ্ধ অপরাধের কথা বা যুদ্ধ অপরাধীদের বিচার কথা প্রথম সংশোধনীতে বলা হয়েছে। প্রথম এবং 17তম, এই দুইটা সবচাইতে গুরুত্বপূর্ণ। সো যুদ্ধ অপরাধীদের বিচার বললে আমরা প্রথম সংশোধনীতে বলবো, এবং এই বিলটা আইনমন্ত্রী মনোরঞ্জন ধর এটা উত্থাপন করেন। ঠিক আছে? 254 শূন্য ভোটে এটা পাশ হয়। ক্লিয়ার কিনা? আচ্ছা, দ্বিতীয় সংশোধনী। তৃতীয় সংশোধনী সবসময় জরুরি অবস্থার কথা বলে। দেশে যদি কোনো খারাপ কিছু হয়, খারাপ অবস্থা হয়, ঠিক আছে, তাহলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। ঠিক আছে? আর সংসদের 2 অধিবেশনের মাঝে 20 দিন ছিল, যেটা পূর্বে 60 দিন ছিল, সেটা করা হয়। ক্লিয়ার কিনা? আচ্ছা, এটাও লাগবে না। আর তৃতীয় সংশোধনীটা বলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা ইম্পর্টেন্ট, তৃতীয়টা ইম্পর্টেন্ট। নাম্বারগুলো খাতায় লেখো ভাইয়া, যেটা যেটা আমাদের সময় কম, তো সবগুলাই পড়তে হয়, যেহেতু সময় কম ভাইয়া ইম্পর্টেন্ট করে একটু সাজায় দিচ্ছি। সো দ্যাটস ওয়াই ভাইয়া রিকোয়েস্ট থাকবে একটু কাইন্ডলি লিখে নাও প্রথমটার পরে তৃতীয়টা। প্রথমটা কি বললাম ভাইয়া? যুদ্ধাপরাধী নিয়ে। আর তৃতীয়টা হচ্ছে, দেখো আমাদের কিছু ছিটমহল আছে, এই যে ছিটমহল, এই যে আমাদের কিছু ছিটমহল আছে, ভারতের কিছু জায়গা আছে যেগুলো আমাদের ভেতরে চলে আসছে। এগুলা কেন হয় জানো? ছিটমহল কখন চলে আসে? ছিটমহল হচ্ছে যখন তোমার দেশ বিভক্তির ফলে বা সীমানা নিয়ে তোমার হচ্ছে মাপঝোঁকে ভুলের কারণে অনেক সময় অনেক দেশের জায়গা তা অন্য দেশের ভেতরে চলে আসে। এক দেশের জায়গা আরেক দেশের ভেতরে আসলে এটাকে ছিটমহল বলে। তো আমরা খেয়াল করলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 16ই মে 1974 সালে সীমান্ত চুক্তি হয়। এই সীমান্ত চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের পক্ষে স্বাক্ষর করেন ইন্দিরা গান্ধী। তো 3 বিঘা করিডোর এবং বেরুবাড়ি সীমান্তকে হস্তান্তর করা হয়েছে। তো সেটাই তৃতীয় সংশোধনীতে নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার কিনা? একবার এটা পড়ে দেখো, তাইলে বুঝে যাবে। তার মানে প্রথম সংশোধনী হলো তোমার যুদ্ধাপরাধীদের বিচার, আর তৃতীয় সংশোধনী হলো 3 বিঘা করিডোর আর দহগ্রাম ও আঙ্গুরপোতা যে ইজারা লাভ করবে, এটার কথা বলা হয় এখানে। ঠিক আছে? ওকে, চতুর্থ সংশোধনীটা কি আছে? আমাদের সংসদীয় শাসন পদ্ধতি ছিল, সেটার বদলে আমরা রাষ্ট্রপতি শাসন পদ্ধতি কি করি? চালু করি। এই যে সংসদীয় সাধারণ শাসন পদ্ধতির বদলে আমরা রাষ্ট্রপতি শাসন পদ্ধতি চালু করি। বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতির পরিবর্তন করা হয়। ঠিক আছে? আচ্ছা, বাকশাল প্রতিষ্ঠা লাভ করে। এটা অনেকের এটা নিয়ে কিছু কোশ্চেন থাকে আর কি, যে আমাদের বহুদলীয় রাজনীতি থাকবে না, একদলীয় রাজনীতি হবে, একটা মাত্র দল থাকবে এবং রাষ্ট্রপতি হবে, কোনো প্রধানমন্ত্রী থাকবে না। ঠিক আছে? এটা হলো চতুর্থ সংশোধনীতে আছে, এবং 4টা রাজনৈতিক দলকে একসাথে করে বাকশাল গঠন করে। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ন্যাপ, জাতীয় পার্টি। ঠিক আছে? এই 4টা রাজনৈতিক দল মিলে তোমার বাকশাল গঠন করে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হন
জাতির পিতা বাকশালের উনি চেয়ারম্যান হন এবং সাধারণ সম্পাদক হন কে? এম মনসুর আলী। ঠিক আছে, এবং তখন বলা হয় যে 4টা পত্রিকা থাকবে আমাদের, ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইম, বাংলাদেশ অবজারভার, এই 4টা পত্রিকা থাকবে। ক্লিয়ার কিনা? এরপরে আসো সবচেয়ে বাজে জঘন্য, ঠিক আছে, যে সংশোধনী যেটাকে বাতিল করা হয়েছে, এটা হচ্ছে 5ম সংশোধনী। এখানে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয়, এটা একটা আছে। বাট কেন বাজে বলতেছি? কারণ 1975 সাল থেকে 1979 সাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, বঙ্গবন্ধু হত্যা থেকে তারপরে 4 জাতীয় নেতার হত্যা সহ যত ঘটনাগুলো ঘটছে, এটাকে 5ম সংশোধনীতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সবগুলাকে বৈধতা দিছে। এটাকে 5ম সংশোধনী বলা হয়। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে 6ষ্ঠ সংশোধনী আছে, উপরাষ্ট্রপতি বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা ইম্পর্টেন্ট পড়লাম হলো 1 নাম্বারটা, 3 নাম্বারটা, 5 নাম্বারটা, এই 3টা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। 1 নাম্বার সংশোধনীতে বলা হয়েছে কি? আরেকবার বলি, 1 নাম্বার সংশোধনীতে বলা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার, এটা নিশ্চিত করতে বলা হয়েছে 1 নম্বর সংশোধনীতে। এইটা আমরা অবশ্যই মাথায় রাখবো। 2 নম্বরে জরুরি অবস্থা জারির কথা বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে হচ্ছে তোমার 3 বিঘা করিডোর এবং বেরুবাড়ি সীমান্ত হস্তান্তর নিয়ে। 4 নম্বর সংবিধানে বাকশাল প্রতিষ্ঠা, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে বহুদলের বিরুদ্ধে। 5 নম্বর হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুর বিষয়গুলোকে বা ওনার পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটে সেটাকে কি দিয়েছে? বৈধতা দিয়েছে। এজন্য 5 নাম্বার সংবিধান সংশোধনকে বলা হয় ফার্স্ট ডিস্টোরেশন অফ কনস্টিটিউশন। ফার্স্ট ডিস্টোরেশন অফ কনস্টিটিউশন বলা হয় এটাকে। ক্লিয়ার কিনা? আর 6ষ্ঠ সংশোধনী যেটা, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের কথা বলা হয়েছে। 7ম সংশোধনী এর সাথে যত কিছু আছে সেগুলোর কথা বলা হয়েছে, এটাও বাতিল করা হয়েছে। 8ম সংশোধনীকে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়, ঢাকাকে বাংলার রাজধানী করা হয়। ডাক্কা বলা হতো আমাদের দেশকে আগে, ডাক্কা, সেটাকে ডাক্কা থেকে কি করা হয়? ঢাকা করা হয়। এবং বেঙ্গলি থেকে কি করা হয়? বাংলা করা হয়। বেঙ্গলি থেকে বাংলা করা হয়। ক্লিয়ার কিনা? 8ম সংশোধনী ব্যারিস্টার মওদুদ আহমেদ এই 8ম সংশোধনীতে উত্থাপন করেন। হাইকোর্ট বেঞ্চ গঠনের কথা এখানে বলা হয়। 9ম সংশোধনীতে তোমার হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের পরে উপরাষ্ট্রপতি পদেও কি হবে? নির্বাচন হবে। এটা অত ইম্পর্টেন্ট না, এটার কথা বলা হয়েছে। 10ম সংশোধনীও তো অত গুরুত্বপূর্ণ না। আমাদের রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংসদে মহিলাদের আসন, ওই সময় 30টা আসন ছিল, সেগুলো আরো 10 বছরের জন্য থাকবে, এগুলোর কথা বলা হয়েছে। 10ম সংশোধনীর পরে আমাদের 11 নম্বর সংশোধনীটা দেখো, এই এরশাদের পতনের পরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হন, ওইটার বিষয়ের কথাগুলো এখানে কি করা আছে? বলা আছে। ক্লিয়ার কিনা? আর দ্বাদশ সংশোধনীটা যেটা, সেটা হলো তোমার পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়। পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়। ত্রয়োদশ সংশোধনী, এটার সবচেয়ে বড় বিষয় বলি তোমাদেরকে, তত্ত্বাবধায়ক সরকার প্রথা, তত্ত্বাবধায়ক সরকার প্রথা কে নিয়ে আসা হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এটা ত্রয়োদশ সংশোধনীতে বলা হয়। চতুর্থ সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসন 30টা থেকে 45টা করা হয় চতুর্থ সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনী যেটা, সেটা হলো তোমার হচ্ছে এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এটা একটু রিডিং পড়ো, পঞ্চদশ সংশোধনীটা, এটা একটু রিডিং পড়ো স্টেপ। আচ্ছা, এটাও একটু রিডিং পড়ো। এটা একটু রিডিং পড়ো। বিভিন্ন আদিবাসী, উপজাতি, নৃগোষ্ঠী, এদের কথা বলা হয়েছে এখানে। ব্যারিস্টার শফিক আহমেদ এটা করে। ষোড়শ সংশোধনী খুব একটা ইম্পর্টেন্ট না, এই বিলটা জাতীয় পার্টির পক্ষে ভোট দেয়। 72 সংবিধানে ফিরে যায় আমরা আবার। ঠিক আছে, অ্যাডভোকেট আনিসুল হক এটাকে উত্থাপন করে। আর সপ্তদশ সংশোধনী ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সংশোধনী আমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা সংশোধনী। সংসদে নারী আসন 50টা, নেক্সট 25 বছর ধরে থাকবে। এটা 298 শূন্য ভোটে বিলটা কি হয়? পাস হয়। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক এই বিলটি উত্থাপন করেন। এইবার আসো খেলা শুরু করি ভাইয়া। ইম্পর্টেন্ট বিষয়গুলো আরেকবার বলি, সব ইম্পর্টেন্ট বিষয়গুলো আরেকবার বলি।
প্রথম সংশোধনীটা হয় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে। দ্বিতীয় সংশোধনীটা হয় জরুরি অবস্থা নিয়ে। তৃতীয় সংশোধনীটা হয় বাংলাদেশের সীমান্তবর্তী স্থান বেরুবাড়ি 3 বিঘা করিডোর ভারতের সাথে হস্তান্তরকে নিয়ে। পঞ্চম সংশোধনীটা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরের যে ঘটনা সেটাকে কেন্দ্র করে, এটাকে ফার্স্ট রিস্টোরেশন অফ কনস্টিটিউশন বলা হয়, অর্থাৎ এই সংশোধনীটা বাতিল করা হয়, সবকিছুকে বৈধতা দিচ্ছে, বঙ্গবন্ধু হত্যা সহ সবকিছু। অত্যন্ত জঘন্য, সংবিধানের অপব্যবহার হয়েছে এখানে। সপ্তম সংশোধনী যেটা আছে সেই সংশোধনীতে এরশাদের যাবতীয় কাজের বিষয়গুলো বলা হয়েছে। 12তম সংশোধনীতে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আবার সংসদীয় সরকার ব্যবস্থা, মানে রাষ্ট্রপতি থেকে সংসদীয় সরকার ব্যবস্থা আমরা চলে যাই, মানে প্রধানমন্ত্রী বা এগুলো নির্বাচন হবে। 13 নম্বর সংশোধনী যেটা, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রথা অধীনে নির্বাচন হবে, এটা নেওয়া হয়। 15 নম্বর সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে দেওয়া হয়, রদ করে দেওয়া হয়। 17 নাম্বার বা সর্বশেষ সংবিধান সংশোধনীতে সংসদে নারী আসন সংখ্যা 50টা রাখা হয়, কিন্তু সেটা 25 বছর পর্যন্ত অবশ্যই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার কিনা? সো এই যে এই সংশোধনীগুলোটা ভাইয়া ইম্পর্টেন্ট বলছি, 1 2 3 5 7 12 13 15 17 এই 9টা খুবই গুরুত্বপূর্ণ, এই 9টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা? একবার সংবিধান সংশোধনীগুলো পড়ে দেখো নিজেরা, ভাইয়া এখানে একবার দিচ্ছি, এক নজরে একটু পড়ে দেখো। এগুলা তোমরা বাসায় পড়ে নিও, না হলে ভাইয়া তো আলোচনা করছি, এগুলা ভাইয়া সংক্ষেপে আনছি, এগুলো জাস্ট বাসায় একবার দেখে নিও। এবার আসো আমরা প্রশ্ন উত্তরে চলে আসি। দেখি প্রশ্ন উত্তর দাও, দেখি পারো কিনা, সবাই মিলে প্রশ্ন উত্তর গুলো দাও, ঠিক আছে? দেখি পারো কিনা। ওকে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়? আমাদের 7টা তফসিল আছে, কোন তফসিল দেখি পারো কিনা? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দেখি পারো কিনা। দেখি পারো কিনা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখি পারো কিনা। দেখি এখন এতক্ষণ যে ভাইয়া তোমাদেরকে পড়াইলাম, তোমাদের পারফরমেন্সটা কি হবে সেটা এখনই বোঝা যাবে। আমি মোটামুটি ডিটেলস সবকিছু বলেছি, সংবিধান সংশোধনটা খুব সহজে আলোচনা করেছি, দেখি পারো কিনা। ওকে, আমাদের খাদিজা উত্তর দিয়েছে, জিহান উত্তর দিয়েছে, সংবিধানের কোন তফসিল ফারজানা দিয়েছে, নির্মল দিয়েছে। সবাই উত্তর দাও, ভুল হলে কোনো সমস্যা নেই, আমরা এনজয় করে ক্লাসটা করব। সবাই উত্তর দাও। ওকে, উত্তরটা হলো পঞ্চম তফসিল। সবার উত্তর সঠিক, এক্সিলেন্ট, ভেরি গুড। কোন অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়? কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7, অনুচ্ছেদ 7-1, অনুচ্ছেদ 7-2, অনুচ্ছেদ 8, কোনটা? বলো কোনটা? দেখি পারো কিনা, সবারটা দেখি। অসুবিধা নাই, চেষ্টা করো জিহান। উত্তর হবে 7-খ, উত্তর হবে 7-খ। এবার এটা বলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মেয়াদকাল কত? প্রধান নির্বাচন কমিশনার কয় বছর থাকতে পারে? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, বলো। আমি একটু সরে দাঁড়াইলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আটত্রিশতম বিসিএস আসা প্রশ্ন বলো তো এটা। ভাই একটু সরে দাঁড়াইছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখি সবাই চিন্তা ভাবনা করে উত্তর দাও। একজন ভুল দিয়েছো কেন?
বাকিরা দেখি, ইকবাল, উম্মে কুলসুম, সবাই একটু চিন্তা ভাবনা করে উত্তর দাও। নির্মল দিয়েছে 3-এর সি, ইকবাল দিয়েছে সি, জিহান দিয়েছে সি। বাকিরা উত্তর দাও, সবাই উত্তর দাও, কোনো সমস্যা নাই, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আস্তে ধীরে করি, আমাদের হাতে সময় আছে, টাইম একটু বেশি লাগলে অসুবিধা নেই। সো উত্তর হলো 5 বছর। উত্তর কত? 5 বছর। ভেরি গুড। এবার বলো, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে? ভাইয়া বারবার এটা বলেছে আজকে। রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে? এটা ভাইয়া বারবার বলেছি। 141-এর ক, 140-এর ক, 141-এর খ, 140-এর খ, কোনটা? দেখি পারো কিনা, দেখি। পারা উচিত, মোটামুটি ভাবে আমরা সবই পড়াইছি, পারা উচিত। কোন অনুচ্ছেদ? এক্সিলেন্ট, সবার হয়েছে, সবার হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, এক্সিলেন্ট পারফরমেন্স। ওকে, প্রতিরক্ষা বাহিনীগুলোর সর্বাধিনায়ক কে? মেজর জেনারেল, জেনারেল, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। বলো, প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? মেজর জেনারেল, জেনারেল, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কে? ক্লিয়ার কিনা দেখি। সো উত্তর হলো মহামান্য রাষ্ট্রপতি। ভেরি গুড, সবাই পারছো। এরপর একটা বলো, প্রজাতন্ত্রের নির্বাহী প্রধানকে, এক্সিকিউটিভ হেড কাকে বলা হয়? ক্লিয়ার কিনা? ভেরি গুড, একজন ভুল করছো, বাকি সবাই সঠিক করছো। এক্সিকিউটিভ হেড প্রধানমন্ত্রীকে বলা হয়, এটা ভুল করা যাবে না, এটা পরীক্ষায় খুবই আসে। এক্সিকিউটিভ হেড মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয়, আমি অনেকবার ক্লাসে পড়াইছি। ভেরি গুড। ওকে, এটা দেখি। কোর্ট অব রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট বিবেচিত হবে কত নম্বর অনুচ্ছেদ হবে? কোর্ট অব রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হয়? কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোর্ট অব রেকর্ড হয় বলো তো? কোর্ট অফ রেকর্ড অনুযায়ী কত নম্বর অনুচ্ছেদ হয় বলো তো? চেষ্টা করি আমরা সবাই। চেষ্টা না করলেও জিহান চেষ্টা করো, পারবা, পারবা, চেষ্টা করো।
108 নম্বর অনুচ্ছেদ। ওকে, এরপর আমরা দেখি বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়টি কোন অনুচ্ছেদে বলেছে? 115, 116, 118, 117। বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে বলেছে? 115, 116, 118 এবং 117। বলো, বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়টি কোন অনুচ্ছেদে বলেছে? 115, 116, 117, 118। কোনটা কোনটা বলো? দেখি কোনটা, দেখি পারো কিনা। একশো 17। এক্সিলেন্ট বিষয় হচ্ছে তোমরা ম্যাক্সিমামই উত্তর দিতে পারছো যারা উত্তর দিছো, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়? কোন আদেশ বলে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়? একটা হচ্ছে 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নাম্বার 4-এর 2 তফসিল বলে। একটা হচ্ছে 1977 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নাম্বার 4-এর 2 তফসিল বলে। একটা হচ্ছে 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নাম্বার 3-এর 1 তফসিল বলে। আর একটা হচ্ছে 1977 সনের দ্বিতীয় ঘোষণাপত্রের আদেশ নাম্বার 3-এর 1 তফসিল বলে। অনেকে ভয় অ্যান্সার দিচ্ছ না কেন? কোনো সমস্যা নাই, এখানে ভুল হলে কোনো কিছু নাই। এই ভুলটাই তোমার ব্রেনে ক্লিক করবে যে না, এটা আমাদের দরকার, এই জায়গাটা আমার ভুল হয়েছে। সো এটাকে তোমরা ট্রাই করো, সবাই ট্রাই করো। ভাইয়া যা পড়াইছি সেটা মনে করো। ক্লিয়ার কিনা? ঠিক আছে। সো উত্তর হচ্ছে 1978 সনের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নাম্বার 4। আচ্ছা, এরপরটা আমরা দেখি সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে? বলো, সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে? 23 অনুচ্ছেদ, 21 অনুচ্ছেদ, 22 অনুচ্ছেদ, আরটা হলো 20 অনুচ্ছেদ। কোনটা দেখি পারো কিনা। 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 আমাদের আরো 17টা এমসিকিউ আছে, এটার পরে আরো 17টা এমসিকিউ আছে আমাদের। 22 নম্বর অনুচ্ছেদ, ঠিক আছে। আরো 17টা এমসিকিউ সলভ করবো এটার পরে আমরা। আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সংবিধান সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? কোন তারিখে প্রথম উত্থাপিত হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সংবিধান গণপরিষদে 1972 সালের কোন তারিখে প্রথম উত্থাপিত হয়? 11 নভেম্বর, 12 নভেম্বর, 16 ডিসেম্বর, 3 মার্চ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সংবিধান প্রথম 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? 11 নভেম্বর, 12 অক্টোবর, 16 ডিসেম্বর, 3 মার্চ। বারোই অক্টোবর, 12 অক্টোবর। আচ্ছা, এরপরে দেখি সংবিধানের বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? কোন তফসিলের অপব্যবহার করা হয়? চতুর্থ তফসিল, পঞ্চম তফসিল, ষষ্ঠ তফসিল, সপ্তম তফসিল। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, কোন তফসিল? কোন তফসিল বলো তো?
সংবিধানের বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? ফারজানা উত্তর দিয়েছে, ফারজানা দিয়েছে, খায়রুন নাহারকে উত্তর দিয়েছে, বিজুরি দেয় নাই এখনো। খায়রুন নাহার আর বিজুরি একটু কমেন্ট কম দেখছি কেন আজকে তোমাদের দুজনের? ওকে, নুন নাহার, হ্যাঁ ইয়েস, এটার উত্তর হলো চতুর্থ তফসিল। এটা অনেকে ভুল করেছো, আমি দেখতেছি জিহান সঠিক উত্তর দিয়েছে, এটা হলো চতুর্থ তফসিল। অসুবিধা নেই, ভুল হতেই পারে, ভুল হলে মন খারাপ করার কিছু নেই। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণটি সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এটা সহ 15টা এমসিকিউ বাকি আছে আমাদের, আর এটা সহ আর 15টা এমসিকিউ বাকি আছে, আর 15 এমসিকিউ আছে আমাদের। সো এটার উত্তরটা ভাইয়া বলি, অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 22। অনুচ্ছেদ নাম্বার কি? 22। এরপরটা বলি, সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে? 130, 131, 137, 140, বলো সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে, বলো তো? আমাদের মাকসুদা জাহান উত্তর দিয়েছে 140। বাকিরা দেখি। কর্ম কমিশনের কথা আমাদের নির্মল বলছে 137, জিহান বলছে 137, ইকবাল বলছে 137, ফারজানা বলছে 137, উত্তর হচ্ছে 137। ওকে, বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়টা কোন অনুচ্ছেদে আছে? 117 নম্বর অনুচ্ছেদ, 116 নম্বর অনুচ্ছেদ, 115 নম্বর অনুচ্ছেদ, 114 নম্বর অনুচ্ছেদ, কোথায় আছে বলতো? কোন অনুচ্ছেদে বলা আছে? সো এটা হলো 117 নম্বর অনুচ্ছেদে বলা আছে এটার কথা। ওকে, গণপরিষদ কবে সংবিধান গৃহীত হয়? এটা পারা উচিত। 4 নভেম্বর 1973, 4 নভেম্বর 1976, 4 নভেম্বর 1975, 4 নভেম্বর 1972। গণপরিষদে কখন সংবিধান গৃহীত হয়? গণপরিষদে কখন সংবিধান গৃহীত হয়? গণপরিষদে কখন সংবিধান গৃহীত হয় বলো? ইয়েস, 4 নভেম্বর 1972 সালে। সবার উত্তর সঠিক হয়েছে। ওকে, এটা সহ আর 11টা এমসিকিউ বাকি আছে আমাদের, আর 11টা এমসিকিউ। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের ধারা কয়টি? আমাদের 163, 153, 143, 123। সংবিধানের অনুচ্ছেদের ধারা কয়টি? 163, 153, 143, 123, কোনটা বলো? কোনটা কোনটা হবে? সংবিধানের অনুচ্ছেদ কয়টি আমাদের বলো? এই যে সংবিধানের অনুচ্ছেদ কয়টি আমাদের বলতে পারবা? কয়টা অনুচ্ছেদ আছে আমাদের সংবিধানের? বলতে পারবা? ইয়েস, 153টি। ভেরি গুড। এরপরে বলো, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে পারে না? প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া সরকারের নেতৃত্ব প্রদান, ভাইস চ্যান্সেলর নিয়োগ, প্রধান বিচারপতির নিয়োগ, অনুদান প্রদান। ক্লিয়ার কিনা? এটা কোনটা হবে? কোনটা হবে? সরকারের নেতৃত্ব প্রদান, ভাইস চ্যান্সেলর নিয়োগ, প্রধান বিচারপতির নিয়োগ, অনুদান প্রদান, কোনটা হবে? প্রধান বিচারপতির নিয়োগ। ভেরি গুড, সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, এরপরে দেখি কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়?
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7, অনুচ্ছেদ 7 ক, অনুচ্ছেদ 7 খ, অনুচ্ছেদ 8। কোনটা হবে দেখি? উত্তর হলো অনুচ্ছেদ 7 খ। আচ্ছা, এরপর আমরা দেখি বাংলাদেশের সংবিধান ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কি ছিল? বহুদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, সংসদে মহিলা আসন, সংসদে মহিলা আসন, কোনটা হবে? বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কি ছিল? বহুদলীয় ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, আর সংসদে মহিলা আসন। এটা একদলীয় ব্যবস্থা হবে, একদলীয় ব্যবস্থা। কোনটা হবে বলো? কোনটা হবে? সো এটা হলো তত্ত্বাবধায়ক সরকার। ভেরি গুড, সবাই পারছো। আচ্ছা, সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টোরেশন অফ কনস্টিটিউশন বলা হয়? ফার্স্ট ডিস্টোরেশন অফ কনস্টিটিউশন বলা হয় পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, কোনটা বলো? সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টোরেশন অফ কনস্টিটিউশন বলা হয় বলো? এটার পরে আমাদের আর 6টা এমসিকিউ আছে। এটার পরে আমাদের আর 6টা এমসিকিউ আছে, দেখবা কোনটাকে বলা হয় বলো তো? ইয়েস, আমি দেখছি যে খায়রুন নাহার, উম্মে খাদিজা, ফারজানা সবাই উত্তর দিয়েছে পঞ্চম সংশোধনী। গুড। এরপর আমরা বলি স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযুক্ত করা হয়? স্বাধীনতার ঘোষণাপত্র আমি তোমাদেরকে বারবার পড়াইছিলাম যে 5, 6, 7টা খুব গুরুত্বপূর্ণ। সো বলতো স্বাধীনতার কততম তফসিলে সংযোজন করা হয়েছে? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, কোনটা? এটা হলো সপ্তম তফসিল। ভেরি গুড। আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? আমাদের ফাইনাল সংবিধান কবে প্রবর্তিত হয়? 17 এপ্রিল 1971, 16 ডিসেম্বর 1972, 7ই মার্চ 1972, 26শে মার্চ 1973। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে বলো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? কবে হয় বলো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? ইয়েস, 16 ডিসেম্বর 1972। আচ্ছা, এরপরে বলো সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়েছে? এটা বিসিএস এর 41 নম্বরে আসা প্রশ্ন। চতুর্থ তফসিল, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। প্রশ্নটা আরেকবার বলি, সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়েছে? সামরিক শাসনের বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়েছে? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, কোনটা করা হয়েছে রে ভাইয়া? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নাকি সপ্তম, কোনটা কোনটা করা হয়েছে? মনে আছে কিনা? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সংবিধান কিন্তু আমাদের রেগুলার সংবিধান থেকে প্রশ্ন আসবে, এটা চেঞ্জ হওয়ার কিছু নাই। কন্টিনিউয়াস একই জায়গা থেকে প্রশ্ন আসবে, যে একই জায়গা থেকে যেহেতু প্রশ্ন আসবে, সংবিধান চেঞ্জ হওয়ার নাই, সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করবো। অলরেডি আমরা দেখছি আমাদের ফারজানা উত্তর দিয়েছে, ইকবাল দিয়েছে। আচ্ছা, বাকিরা দাও। ওকে, এটার উত্তর হলো চতুর্থ তফসিল, চতুর্থ তফসিল। আচ্ছা, এরপরে আমরা বলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে করা হয়েছে? মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা হলো রদ করা, একটা হলো কততম সংশোধনীর মাধ্যমে করেছে?
সো কততম? 12, 13, 14, 15 কততম? তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে করা হয়েছে? 12, 13, 14, 15 কততম? 12, 13, 14, 15 বলো কততম? দেখি পারো কিনা। তত্ত্বাবধায়ক সরকার, এটা খুব পারা উচিত, এটা পরীক্ষায় প্রচুর আসে। এক্স্যাক্টলি, সবাই সঠিক উত্তর দিয়েছে, শুধু আমাদের জিহান ভুল উত্তর দিয়ে দিয়েছ। জিহান, 15তম সংশোধনী হলো তত্ত্বাবধায়ক সরকার রদ, মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না বললে 15তম, আর নির্বাচন হবে বললে হবে 13তম। ও সরি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানিক সংশোধনের মাধ্যমে করা হয়েছে। আচ্ছা, এটা 13তম হবে, 15তম হবে না, এটার উত্তরটা 13তম হবে, এটার উত্তরটা 13তম সঠিক, এটার উত্তরটা 13তম সঠিক, এটার উত্তরটা 13তম সঠিক, ঠিক আছে? 13তম হবে, এটার উত্তরটা 13তম হবে। ওকে, তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ হয়? 21 জানুয়ারি 1961, 22 ফেব্রুয়ারি 1992, 27 মার্চ 1996, 28 এপ্রিল 1997। কোনটা হবে? দেখি কোনটা হবে, বলো কোনটা হবে? তত্ত্বাবধায়ক সরকার আইনটি জাতীয় সংসদে কবে পাশ হয়? কবে পাশ হয় বলো, কবে পাশ হয়? কবে পাশ হয় দেখি পারো কিনা। কবে পাশ হয় বলো। 27 মার্চ 1996 সালে। এক্সিলেন্ট। ওকে, এরপরে বলো, বাংলাদেশের জাতীয় সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তন করা হয়? এটাও ভাইয়া বলেছি, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তন করা হয় জাতীয় সংসদ ব্যবস্থা? অষ্টম, নবম, একাদশ, দ্বাদশ। অষ্টম, নবম, একাদশ, দ্বাদশ কোন সংশোধনীর মাধ্যমে করা হয়? কোন সংশোধনীর মাধ্যমে বলো, কোন সংশোধনীর মাধ্যমে? দেখি পারো কিনা। আজকে পর্যাপ্ত এমসিকিউ রাখছি, আমি সবসময় চেষ্টা করি, আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট টিম, আমরা সবাই চেষ্টা করি পর্যাপ্ত এমসিকিউ রাখার জন্য, ঠিক আছে? পর্যাপ্ত এমসিকিউ রাখার জন্য, যাতে এমসিকিউ তে ভুল হয়। দ্বাদশ সংশোধনী, আমার প্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আজকের ক্লাসের আমরা সবগুলো স্লাইড আলোচনা করেছি। আজকে আমরা 173টা স্লাইডে পড়েছি, কম না কিন্তু। এই কল করুন পর্যন্ত 173 স্লাইড, অনেকগুলো পড়া পড়েছে, এন্ড ইওর পারফরমেন্স আর ভেরি গুড, বিকজ এমসিকিউ গুলো আমি দেখেছি এক্সিলেন্ট হয়েছে। ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, এটা আমার জন্য খুবই ভালো লাগা। আর আরেকটা জিনিস কি, সংবিধান নিয়ে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে, সো যেহেতু সংবিধান নিয়ে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে, আমার রিকোয়েস্ট থাকবে প্রিয় শিক্ষার্থীরা, বাসায় আমরা বারবার সংবিধানটা পড়বো, সংবিধানটা আমরা ভালো করে ভিডিওটা দেখবো। আমাদের যেহেতু ভিডিও দেখার অপশন আছে, এখনকার যুগ টেকনোলজির যুগ, এটা আমাদের জন্য খুবই ভালো। সো আমরা প্রচুর পরিমাণে ভিডিওস দেখবো আমাদের এই ভিডিওগুলো, এবং আমরা বাসায় রিডিং পড়বো। আশা করি সংবিধান নিয়ে আমাদের যত প্রবলেম আছে সেটা আর থাকবে না। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে, you can ask me in the next class and I will try to solve the issues. So thank you so much, সবাই ভালো থাকো, সেই পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।